নাম গৌরব শ্রীবাস্তব। আমি টাটা ইনস্টিটিউট সোশ্যাল সায়েন্সের সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের প্রাক্তন ছাত্র। বর্তমানে আমি ইউজিসি নেট জেআরএফ স্কলার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আপনাদের বিএসডব্লিউ জেনারেলের 126 যেটা সোশ্যাল ওয়ার্ক ইন ফ্যামিলি সেটিং, যে ব্যাপারে আমি একটা অলরেডি আগের প্রিভিয়াস লেকচার আপনাদের বলতে পেরেছিলাম ওর ব্যাপারে। কিন্তু বর্তমানে আমি আজকে যেটা পড়াতে যাচ্ছি সেটা ব্লক 1-এর ইউনিট 4 and 5, যেটা হচ্ছে ফ্যামিলি লাইফ এডুকেশনের লাস্ট দুটো ইউনিট। সেটার মধ্যে একটা হচ্ছে হোয়াট ইজ দ্য রোল অফ ফ্যামিলি, পিয়ার্স, এডুকেশন ইনস্টিটিউট অ্যান্ড রিলিজিয়ন ইন ইম্পার্টিং ফ্যামিলি লাইফ এডুকেশন। আর একটা হচ্ছে দ্য পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যান্ড what is the moral values in developing your personality, the development of you become a morally empowered or you are morally sound person. So এই যে দুটো ইউনিট ওভারঅলি এর উপর দিয়ে আমি আজকে পুরো কমপ্লিটলি আপনাদের এই লেকচারটাকে কমপ্লিট করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা আগের দিন যেমন শুরুতেই বলেছিলাম যে ম্যারেজ এন্ড ফ্যামিলি হচ্ছে এটা খুব বেসিক ইউনিট অফ দ্য সোসাইটি। এটাকে ইনস্টিটিউশনাল ফর্মে প্রাইমারি ইনস্টিটিউশনস বলা হয়। তো এর আগে দিন এটাও বলেছিল রাইট টু চয়েস অফ পার্টনার অর রাইট টু ফর্ম এ ফ্যামিলি, ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল রাইট। এটা ইউনাইটেড নেশন ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর 1948 এ বলা আছে, আর্টিকেল নাম্বার 16। 16 article it was already mentioned, and it is your freedom to choose your partner. It is a fundamental human rights, right to marriage, আর এটা কমপ্লিটলি হিউম্যান ডিগনিটির উপর বেসিস, এটার বেস হচ্ছে হিউম্যান ডিগনিটি। সো বর্তমানে আমরা ফ্যামিলি অ্যান্ড ম্যারেজের ব্যাপারে অনেকটাই কথা আমরা আগের দিন ক্লাসে আমরা বলেছিলাম, কিন্তু বর্তমানে আজকে এটাকে এক্সটেন্ড করতে যাচ্ছি, যেটা ফ্যামিলি লাইফ এডুকেশন। এর সাথে অ্যাকচুয়ালি ফ্যামিলি লাইফ এডুকেশন মেন টপিক, আমাদের যে সাবজেক্টটার নাম হচ্ছে সোশ্যাল ওয়ার্ক ইন ফ্যামিলি সেটিং। তো সোশ্যাল ওয়ার্কের ভ্যালুজ গুলো আমি আগের দিন অলরেডি 6টা, যেটা ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্সদের যে কোড অফ এথিক্যাল প্রিন্সিপালস অফ সোশ্যাল ওয়ার্ক আছে, তার মধ্যে যে 6টা প্রিন্সিপাল বলেছিলাম, কিন্তু বর্তমানে যে দেখা যাচ্ছে যে আরো 6টা নতুন ভাবে অ্যাড অন হয়, সেটা থমাস অ্যাড অন করেছেন। তার মধ্যে আমি কয়েকটা নাম বলতে যাচ্ছি আপনাদের। একটা হচ্ছে যেমন কালচারাল সেন্সিটিভিটি। কালচারাল সেন্সিটিভিটি মানে আমাদের সোসাইটি হচ্ছে ডাইভার্সিফাইড বাই দ্য কালচার। তো আমাদের প্রত্যেকটা কালচারে বিভিন্ন মানুষের মধ্যে তার আলাদা নর্মস আছে, তার প্রত্যেকটা কালচারে তারা ওইটাকে মেনে চলে, তাদের বিভিন্ন টাইপের ভ্যালুজও ডিফারেন্ট হয়, কেন ভ্যালুজ কমপ্লিটলি ইন্ডিভিজুয়াল অ্যাফেয়ার্স। আর সোশ্যাল নর্মসটা হচ্ছে সোসাইটিতে ভ্যালিডেট করে বা ভ্যারি করে। তো আমাদের কমপ্লিটলি কালচারাল সেন্সিটিভ হওয়া মানে অ্যাজ এ বিইং এ সোশ্যাল ওয়ার্ক প্রফেশনাল, আমাদের যদি কোনো সোশ্যাল ওয়ার্ক ফ্যামিলি সেটিং এ কাজ করতে হয়, তাহলে আমাদের যে ফ্যামিলিটা যে কালচারের মধ্যে অলরেডি অবস্থান করছে বা তার যে লোকেশনটা, সেই হিসাবে কালচারের ব্যাপারে আমায় অলরেডি অ্যাওয়্যার থাকতে হবে আর সেন্সিটিভ থাকতে হবে। এবার কালচারের ব্যাপারটাকে, যে জিনিসটা আমার যে পার্সোনাল ভ্যালুজের সাথে কনফ্লিক্ট করছে, সেটাকে কিন্তু আমার সাইডলাইন করে রাখতে হবে। আমার অ্যাজ এ নিউট্রাল ভাবে কালচারালি সেন্সিটিভ ভাবে সেটার সাথে ট্যাক্টফুলি ডিল করতে হবে। দেয়ার মে বি রাইট অ্যান্ড রং সিচুয়েশন, বাট আই হ্যাভ টু ট্যাক্টফুলি and dealing with the people or the disease family setting এ, যেটা আমার অ্যাকচুয়াল ক্লায়েন্টস যারা আছে যাদের সাথে আমি ডিল করব। একটা হচ্ছে প্যাট্রিয়টিজম মিনস যে আমার ন্যাশনাল হেরিটেজ বা আমাদের দেশের ব্যাপারে যে গ্রো আপ ডেভেলপমেন্ট প্রসেসে আমরা ইম্পেটাস পুশ করব, যেটা আমাদের ডেভেলপমেন্ট আরো ভাবে নতুন ভাবে এনহ্যান্স হয়। আর কমপ্লিট অর্থে প্যাট্রিয়টিজম মানে, যদি আমি কমপ্লিট অর্থে পিপল অফ ইন্ডিয়ার যদি প্যাট্রিয়টিজমের কথাটা বলি বা সোশ্যাল ওয়ার্ক কি ডিল করতে চায়, আমরা যদি হিউম্যান রিলেশনশিপের মধ্যে হারমোনিটি ব্রিং করতে পারি, সোশ্যাল জাস্টিসের ভাবে যদি মানুষকে সোশ্যাল ডেভেলপমেন্ট যদি মানুষের হতে পারে, বা আমরা মানুষকে সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি অ্যান্ড কালচারালি এম্পাওয়ার করতে পারি, দে ক্যান নো অ্যাবাউট দেয়ার রাইটস, অ্যান্ড যে অলরেডি গভর্নমেন্ট আমাদের কনস্টিটিউশন যে রাইটস দিচ্ছে, সেটা যাতে তারা নিজেরা সেইভাবে, যারা এন্টাইটেল পারসনসরা, তারা কমপ্লিটলি যাতে এম্পাওয়ার্ড হতে পারে, তারা রাইটসের ব্যাপারে অ্যাওয়্যার হতে পারে। এরপর আমাদের ডেমোক্রেসিটাকে আরো ভাইব্রেন্ট করতে পারে, আমাদের সোসাইটিকে আরো ভাবে নতুন ভাবে ডেমোক্রেটাইজ করতে পারে, হিউম্যান রিলেশনশিপটা আরো স্ট্রং হয়, মানুষের জন্য যাতে অলরেডি আরো পুট ফরওয়ার্ড করতে পারে, তাদের পোটেনশিয়াল এনার্জিটা যাতে একটা সমাজকে তৈরি করার ক্ষেত্রে লাগে, সেই প্যাট্রিয়টিজমের দরকার পড়ে। আরেকটা ব্যাপারটা হচ্ছে লয়াল টু দ্য প্রফেশন,
অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার ইউ হ্যাভ টু বি লয়াল টু ইউর প্রফেশন, ঠিক আছে? তো এটা আমরা সবাই জানি, লয়াল টু দ্য হার্ড ওয়ার্ক, ইট ইজ এ স্টেপিং স্টোনস টু সাকসেস। হার্ড ওয়ার্কের কোনো অল্টারনেটিভ নেই। তো সোশ্যাল ওয়ার্ক ইজ এ লং টার্ম প্রসেস। আজকে সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস শুরু করলাম, ইন্টারভেনশন করলাম কোনো ফ্যামিলি সেটিং, দেয়ার সো মেনি প্রবলেমস আর দেয়ার। এই প্রবলেমসটা কাস্ট হতে পারে, কালচারালি এমবেডেড, যেহেতু কাস্ট আমাদের কালচারের মধ্যে। তাছাড়া বিভিন্নভাবে আদার আলাদা ফিচার্স এন্ড ট্রেটস থাকতে পারে। সোশ্যাল এনভায়রনমেন্ট যে ফ্যামিলির মধ্যে, যে ফ্যামিলিতে আমরা ডিল করছি, তার সোশ্যাল এনভায়রনমেন্টটা একদমই ফ্যামিলির চিলড্রেনদের গ্রো আপের জন্য বেটার না। তো অনেক মানে মাল্টিপল প্রবলেমস আর দেয়ার, মাল্টিপল ফ্যাক্টরস যেগুলো ইনফ্লুয়েন্স করছে। তো সবগুলো জানা সত্ত্বেও কিন্তু আমাদের হার্ড ওয়ার্কের মাধ্যম দিয়ে কাজ করতে হবে। আর ইভেন যারা অ্যাকচুয়ালি প্রবলেম রিজলভের জন্য, অ্যাকচুয়ালি তো মানুষরা তারা নিজেরই প্রবলেম রিজলভ করবে, বিকজ তারা নিজেদের এম্পাওয়ার্ড ফিল করবে। তো এটা একটা লং টার্ম প্রসেস, আর এখানে কোনো শর্টকাট নেই যে তো কমপ্লিটলি একটা প্রসেসের মধ্যে ধারাবাহিকতা গ্র্যাজুয়ালি জিনিসটাকে আমরা প্রবলেমটাকে ওভারকাম বা গেট রিড অফ করতে পারি। তো ব্যাপারটা এই জিনিসগুলো আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি, এখানে যে দরকার। এবারে সব থেকে বড় দিক হচ্ছে আজকে যেটা আমরা ক্লাসের মধ্যে এই লেকচার যেটা আমি বলতে চাইছি যে আমাদের তো জীবন তো আমাদের প্রত্যেকজনের যদি ধরে না যে ফ্যামিলিতেই তৈরি হচ্ছে, ফ্যামিলি আমাদের বেসিস, যেখানে আমরা কোনো না কোনো আমরা ফ্যামিলিতে জন্মগ্রহণ করছি। কিন্তু অনেকজনের ক্ষেত্রে আবার কোনোভাবে ফ্যামিলি, যেমন স্ট্রিট চাইল্ড বা অনেক জায়গায় অরফানেজ, বা তারা কোনোভাবেই তারা ফ্যামিলি সেভাবে পায় না, যেভাবে বাবা মা নিয়ে যে ফ্যামিলি গঠন হয়। তো আমি যেহেতু আজ ফ্যামিলি সেটিংটায় কথা বলছি, ফ্যামিলি তো ব্যাপারটা যেটা ডেফিনেশন ভাবে তো মা বাবা বা প্যারেন্টাল গাইডেন্স এমনি কেউ আসে, ইভেন সেম ব্লাড রিলেশনস, বা তাছাড়াও যদি পালিত মানে ফস্টার চিলড্রেনদের একটা কাইন্ড অফ ফ্যামিলি তারা ফিল করে, তারা যেখানেই হয়েছে মা বাবা না থাকলেও। তো ফ্যামিলি একটা অলরেডি একটা সেট আপ তো জন্মগ্রহণের সাথে সাথেই রয়ে যাচ্ছে। তো এবার অ্যাকচুয়ালি আমাদের যে জীবন যে গ্রো হচ্ছে, এতে কি কমপ্লিটলি আমরা কি বিভিন্ন জিনিসকে অলরেডি নলেজ কি আমরা ফিল আমাদের মাইন্ডের মধ্যে ফিল আপ থাকে। অ্যাকচুয়ালি ট্যাবুলার রাসা বলে একটা কথা আছে, যেটা জন লক বলেছিল, বাচ্চা জন্মগ্রহণের পর যে পিরিয়ডটা থাকে এটাকে ফরমেটিভ পিরিয়ডের মধ্যে পড়া যায়, বিলো 5 to 4 ইয়ার্স। এই সময় বাচ্চাদের মাইন্ডের মধ্যে কমপ্লিটলি যে একটা এমটি বা ব্ল্যাঙ্কনেস থাকে, যে ট্যাবুলার রাসা বলা হচ্ছে। তো এখানের মধ্যে বাচ্চারা প্রথম দিকেই কমপ্লিটলি ব্যাপারটা তারা তাদের নিজেদের আশেপাশে যে জিনিসগুলো ঘটনা ঘটছে, ইভেন তাদের যে মা বাবা বা তারা যে একদম ইমিডিয়েট যারা কেয়ার গিভার্স, তাদের তারা ইমিডিয়েট করার চেষ্টা করে তাদের বিভিন্ন ভাবে। এর আলাদা আলাদা পার্সোনালিটি ডেভেলপমেন্টের ব্যাখ্যা আছে, যেটা আমি সাইকোঅ্যানালিটিক আজকে বলার সময় বলবো। তো তারা অ্যাকচুয়ালি এইভাবে ইমিডিয়েট করা শুরু করে, তারপর আস্তে আস্তে যখন 5 বছরের পর, ফর্মেটিভ ইয়ার্সটা খুবই প্রোফাউন্ড আর খুবই ইম্পর্টেন্ট। কেন এই 5-6 বছরের লাইফে সেই বাচ্চাটা যে জিনিস ফেস করবে, তাকে যেভাবে পানিশমেন্ট দেওয়া বা যেভাবে প্রেস করা, তো কমপ্লিটলি তার একটা আফটার লাইফে 5 বছরের পর যে পরবর্তীকালে লাইফে অ্যাডাল্ট, মানে পরবর্তীর যে লাইফটা অ্যাডাল্টহুডেও সেই জিনিসগুলো কিন্তু ম্যানিফেস্ট হয় বা রিফ্লেক্ট হয়। সেই জন্য ফর্মেটিভ ইয়ারের স্টেজটা খুব ইম্পর্টেন্ট। তো এই সময় খুবই যেমন নোটিসেবল বা কেয়ার গিভিং প্রোটেকশনও দিতে হবে, সেখানে কমপ্লিটলি ব্যাপারটা সব জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। যে এই সময়টা যেমন টয়লেট ট্রেনিং এর যে পিরিয়ডটা, ওই সময়টা, তো এই সময়টা যদি খুব টয়লেট কেউ মানে দেখাই যায় যে বাচ্চাদের টয়লেটে একটা ইরেগুলারিটি থাকে, কোনো রুটিন ওয়াইজ তারা টয়লেট ব্যাপারটা করে না, এটা শেখানো হয়, তা সত্ত্বেও তারা মানে ফাম্বেল করছে বা কোনো জায়গায় তারা অ্যাকচুয়ালি ওই রেগুলেশন বা রুটিনের সাথে তারা যাচ্ছে না। তো এর ফলে তাদের খুব পানিশমেন্ট দেওয়া, বকা বা ধমক দেওয়া, এর ফলে বাচ্চাদের একটা পরবর্তীকালে খুব একটা অথরিটির সাথে একটা ক্ল্যাশেস তৈরি হয়। তারা খুব একটা নিজেদের ইনফিরিয়রিটি ভাবতে শুরু করে যায়। ঠিক আছে, একটা ট্রমাটিক একটা সিচুয়েশন তাদের মধ্যে ফেস হয়। এর রিপ্লেসমেন্টে যদি তারা যদি একটা প্রেজ ওয়ার্দি পায়, তারা ভুল করলেও তাকে মেন্ড করার চেষ্টা করা হয়। ইভেন যারা ঠিক টাইমে টয়লেট করছে, এর মাধ্যম দিয়ে একটা প্রেজ ওয়ার্দি সিচুয়েশন ক্রিয়েট করা হয় তাদের, যাতে মানে একটা প্রেজওয়ার্দি ব্যাপারটা আপনারা বুঝতেই পারছেন যে তাদের কোনোভাবেই সেটা একটা জেস্টার, আমাদের ভার্বাল নন ভার্বালের মধ্যে যেটা বাচ্চারা উপভোগ করতে পারে, বুঝতে পারে যেটা করাটা ঠিক হচ্ছে ব্যাপারটা, সেক্ষেত্রে একটা হেলদি লাইফস্টাইল একটা ইমপ্লিকেশনস থাকে, একটা হেলদি ভাবে গ্রো আপের ইমপ্লিকেশনস থাকে। এটা নর্মাল জেনেরিক ব্যাপার আমি বললাম, এর অনেক বড় বড় ব্যাখ্যা আছে। এবার যারা যেসব চিলড্রেনরা ছোটবেলা থেকে মা বাবাদের মধ্যে একটা বাজে সংঘাত দেখতে পায়, ক্ল্যাশ দেখতে পায়, সেখানে বাচ্চাদের অবশ্যই গ্রো আপের পরবর্তী স্টেজে একটা বাজেভাবে একটা তার পার্টনার লাইফ চুজ পার্টনার বা লাইফস্টাইল লিড করার মধ্যে একটা বিভিন্নভাবে একটা ডিস্টরশন দেখাই যায়। তো একটা হেলদি ফ্যামিলি থেকে বড় হওয়া যে বাচ্চাটা কমপ্লিটলি কেয়ার, প্রোটেকশন, ইভেন রেস্ট্রিকশনস বা কিছু জায়গায় ফ্লেক্সিবিলিটি সবার মধ্যে দিয়ে যখন সে বড় হয়, তার একটা পরবর্তীকালে হেলদি লাইফস্টাইল লিড করা, একটা হেলদি পার্টনার চুজ করা,
ইভেন কমপ্লিটলি তার লাইফটা একটা প্রপারলি হেলদি ওয়েতে সে সাস্টেন করতে চায়, কিন্তু আবার অন্যদিকে সেখানে আবার সেপারেটেড চিলড্রেন না, মানে সেপারেটেড ফ্যামিলি চিলড্রেন না, যেখানে মা বাবাদের মধ্যে ডোমেস্টিক ভায়োলেন্স তারা ফেস করছে, মা বাবার মধ্যে কখনো মিল নেই, ইভেন তাদের মা বাবারা প্রপারলি টাইম দিতে পারে না, তারা অন্য গাইডেন্সে বড় হচ্ছে, সেখানে ক্ষেত্রে একটা পার্সোনালিটির মধ্যে একটা ভালোভাবে স্প্লিট দেখা যায়, একটা ডিস্টরশন দেখা যায়, সেটা বিভিন্ন বিভিন্ন পর্যায়ে রিফ্লেক্ট হয়। তো যেখানে এর ক্ষেত্রে ব্যাপারটা একটা বহুত বড় ফ্যাক্টর। তো এখানের ক্ষেত্রে যে বলা যাচ্ছে যে আমাদের যে ফ্যামিলি লাইফ এডুকেশনটা, এটাকে অনেক জায়গায় ইকুয়েট করে দেওয়া হয় সেক্স এডুকেশনের সাথে, কিন্তু এটা কমপ্লিটলি সত্যি না। সেক্স এডুকেশনটা ইজ এ পার্ট অফ ফ্যামিলি লাইফ এডুকেশন, ইটস এ ইম্পর্টেন্ট পার্ট, বাট তাছাড়া ফ্যামিলি লাইফ এডুকেশনের মধ্যে অনেক বড় পার্ট আছে সোশ্যাল এনভায়রনমেন্ট, তাছাড়া ইকোনমিক, কালচার, সবকিছুর মধ্যেই অ্যাকচুয়ালি এই অ্যাসপেক্ট গুলো যে মানুষের সাথে জুড়ে আছে, সেটাকে আমরা কখনোই সেপারেট করতে পারি না। উই ক্যান নট সেপারেটেড, মানে আমরা কখনোই কালচার সোসাইটি ছাড়া আইসোলেটেড হতে পারবো না, কেন আমরা সোশ্যাল বিইং, এটা অ্যারিস্টটল অনেক বছর আগেই বলে দিয়েছিলেন। তো এটাই বোঝা যাচ্ছে যে আমাদের অন্যান্য অ্যাসপেক্টস গুলোকেও সেইভাবে আমাদের সাথে আমাদের কিভাবে ইন্টারাকশন করছে, ইন্টারাকশনটা কি ফর্মে হচ্ছে, কি প্যাটার্নে হচ্ছে, এটা কি আমাদের গ্রো আপের জন্য বেটারমেন্টকে আহ্বান করছে, না এটা আরো আমাদের ড্রব্যাক করছে বা রিসিড করছি আমরা ডে বাই ডে। তো এই জিনিসগুলোকে ফ্যামিলি লাইফ এডুকেশনের মধ্যে দিয়ে আসে। তো ফ্যামিলি লাইফ এডুকেশনের ফর্মেটিভ ইয়ার্সটা খুবই ইম্পর্টেন্ট। এর পরবর্তীকালে যখন আস্তে আস্তে 5 বছরের পরের যে পিরিয়ডটা চলে আসে, এই সময় বিভিন্ন টাইপের কোশ্চেন অ্যারাইজ হয়, এই সময় নতুন ভাবে একটা আইডেন্টিটি ক্রাইসিস হয়, যেমন আফটার সাম টাইম যে পিউবার্টি বা আর্লি টিন এজের সময়টা, এই সময় বিভিন্ন কোশ্চেন অ্যারাইজ করে, তার নিজের আইডেন্টিটির সাথে একটা আইডেন্টিটিতে তারা চ্যালেঞ্জ করার চেষ্টা করে, তখন তারা সেম সেক্স বা অপোজিট সেক্সের মধ্যে একটা ডিফারেন্সিয়েট করতে পারে, তাদের মধ্যে একটা গিল্ট ফিলিংসও আসে, কিন্তু তারা কিন্তু কোনোভাবেই তাদের সম্পর্কটা যে অপোজিট সেক্সের সাথেও তারা বা সেম সেক্সের সাথে তারা সম্পর্কটা কখনোই সেটাকে মানে শেষ করতে চায় না। তো এর মধ্যে একটা সুপার ইগো ডেভেলপমেন্ট হয়, এগুলো আমি অলরেডি বলবো। তো এই যে সিচুয়েশন গুলোতে বিভিন্ন কোশ্চেন হয়, এই কোশ্চেন গুলো যদি কিছু জায়গায় কমপ্লিটলি আমরা ফ্যামিলি থেকে যে কোশ্চেন গুলো যদি কমপ্লিটলি মা বাবারা অ্যাভয়েড করে যায়, কমপ্লিটলি না বলে, তো সেই ক্ষেত্রে ব্যাপারটা বাচ্চাদের ক্ষেত্রে অনেক কোশ্চেন করা তারা হ্যাবিটটা হারিয়ে ফেলবে, আর তাদের ক্ষেত্রে অনেক কিছু অজানাটাই তারা অ্যাকচুয়ালি সেটাকে মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেটা আফটার পরবর্তীকালে লাইফে তাদের একটা এফেক্ট পড়বে। আর সেখানে যদি কোশ্চেন গুলোকে সাইন্টিফিক ওয়েতে, সাইন্টিফিক অ্যাপ্রোচে যদি বাবা মারা অ্যান্সার দেয়, তাহলে তার মধ্যে একটা পার্টিসিপেটিভ মেন্টালিটি ডেভেলপ হবে। সে পরবর্তীকালে কোশ্চেনে অ্যান্সার পাওয়ার মধ্যে দিয়ে পরবর্তীকালে সে নিজের লাইফের এভরি ওয়ে অফ লাইফের মধ্যে পার্টিসিপেটিভ অ্যাটিটিউডটা থাকবে। আর নাহলে তার যদি অপোজিটে সে সবসময় সব জায়গা থেকে আইসোলেট হওয়ার চেষ্টা করবে। তো ব্যাপারটা এবার অ্যাকচুয়ালি মেথোডোলজি কি ব্যাপারটা, এই গাইডেন্স এবার কি প্রপার, অনেক যারা চিলড্রেনদের ফ্যামিলি তারা কি প্রপারলি কোনো গাইডেন্স বুক আছে, বা সেটাকে তারা পড়ে কি প্রপারলি সেটাকে ইমপ্লিমেন্ট করছে, তো সেটা কি অ্যাকচুয়ালি ম্যাটেরিয়ালাইজ হয়। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা একটা কমন সেন্সের ব্যাপার থাকে। তাছাড়া বিভিন্নভাবে বর্তমানে যে মাস মিডিয়া থেকে শুরু করে বিভিন্নভাবে অ্যাওয়ারনেসের জন্য ইন্টারনেট এন্ড বিভিন্ন জায়গায় যে কিভাবে বাচ্চাদের সাথে কথা বলা উচিত, কি ভলিউমে আমাদের, কি রেঞ্জে আমাদের অ্যাকচুয়ালি তাদের সাথে ধমক দেওয়া উচিত, অবশ্যই পানিশমেন্ট রিওয়ার্ডস তো দরকার আছেই, তার সাথেও আমাদের কিভাবে তাদের গাইডেন্স করতে হবে, তাদের কোন অ্যান্সার গুলোকে আমরা স্কিপ করবো বাট ওদের একটা পার্টিসিপেটিভ অ্যাটিটিউডের মধ্যে স্কিপ করে দিতে হবে, এই জিনিসগুলোকে খুব কেয়ারফুলি সিচুয়েশন টু সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে। তাছাড়া এর পরবর্তী যে স্টেজটা চলে যায় ফ্যামিলিতে, পার্ট এন্ড পার্সেল অফ আর লাইফ, আমার একটা মানে আমার অ্যাডাল্টহুড হওয়ার সাথে সাথে একটা ফ্যামিলির সাথে আমার লিঙ্ক থাকছে বিভিন্নভাবে, একটা অবিচ্ছেদ্য একটা বলা যায়। তারপরে আমরা যে ফ্যামিলি যে এক্সটেন্ডেড ভার্সন, যেটা আমি যখন পরবর্তীকালে 5-6 বছরে যখন আমি স্কুলে যাচ্ছি, সেটা হচ্ছে ফ্যামিলির এক্সটেন্ডেড ভার্সন। সেখানে আমি নতুন ভাবে সোশ্যালাইজ হচ্ছি কাদের সাথে, একটা হচ্ছে স্কুল কারিকুলাম বা টিচারদের সাথে, আর হচ্ছে পিয়ার্স গ্রুপের সাথে। যদিও আমার নেবারহুডে ছোটবেলায় এত, যেখানে আমরা থাকছি সেখানে নেবারহুড যে পিয়ার্স আছে একই বয়সে তাদের সাথে আমরা খেলছি, সেটা একটা অলরেডি পিয়ার্স গ্রুপের সাথে একটা এনহ্যান্স একটা আমার সাথে একটা ইন্টিগ্রেশন হয়। বাট স্কুল লেভেলে গিয়ে আরো নতুন ভাবে ইন্টিগ্রেশন হয়, কারণ স্কুলের মধ্যে ডাইভার্সিফাই বাচ্চারা আসে, তারা বিভিন্নভাবে তাদের বিভিন্ন ওয়ে অফ থটস বা তারা যেটা বাড়ি থেকে শিখে আসছে সেইভাবে তারা বিভিন্নভাবে একটা ডাইভার্সিফাই কথাবার্তার মধ্যে আসে। তারা নতুন ভাবে কতজন বাচ্চারা নতুন ভাবে বন্ধুত্ব করে অনেকজনের সাথে, তারা নতুন একটা জিনিসে ইন্টারাকশনের মধ্যে তারা নিজেদের আস্তে আস্তে নিজেদের মানে ইনভলভ করে। তারা আর স্কুলের কারিকুলামের সাথে একটা তাদের মধ্যে একটা প্রেশার ক্রিয়েটও থাকে, যে স্কুলের একটা রুটিন ওয়াইজ তাদের এক্সামিনেশন, প্রেয়ার করা, সবকিছুর মধ্যে একটা লাইফস্টাইলের মধ্যে একটা ডিসিপ্লিন একটা আনার চেষ্টা, যে ডিসিপ্লিনটাকে মেনটেন করা, সেটাকে সাস্টেন করার কথাটা ভাবা, এক্সাম টাইম আসা, ওর প্রিপারেশন করতে হবে। তাছাড়া বিভিন্ন পড়াশোনা রিলেটেড কোশ্চেন্স করা, সেটার মধ্যে নিজেদের বন্ধু বান্ধবদের সাথে, তাছাড়া নিজেদের লাইফ নিয়ে কোশ্চেন্স হওয়া, সেক্স এন্ড সেক্সুয়ালিটি বিভিন্ন কোশ্চেন নতুন ভাবে অ্যারাইভ হওয়া,
স্কুলের কারিকুলামে বর্তমানে ফিজিওলজি অ্যান্ড সেক্সুয়ালিটি অ্যান্ড বিভিন্নভাবে মেনস্ট্রুয়েশন অ্যান্ড পিউবার্টি পিরিয়ডের বিভিন্ন জিনিসগুলোকে অন্য আকারে মানে বিভিন্নভাবে এখন কারিকুলামের মধ্যে মানে ইনকর্পোরেট করা হয়েছে, যাতে ছাত্ররা বিভিন্নভাবে মানে অন্যান্য পশুদের যেমন ফিজিওলজিক্যাল পার্টস আছে তেমনি হিউম্যানও ফিজিওলজিক্যাল পার্ট সেখানে ইন্টাররিলেট করে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা হয়, যেটা ইজি ভাষায় তাদের প্রপারলি কাউন্সিলিং এর ব্যাপার একটা সেটআপ তৈরি করা হচ্ছে, যেখানে সোশ্যাল ওয়ার্কের একটা অনেক বড় রোল প্লে আছে প্রত্যেকটা স্কুলের মধ্যে। যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি, প্রত্যেকটা নতুন ন্যাশনাল এডুকেশন পলিসি প্রত্যেকটা স্কুল সেটিং এর মধ্যে একজন প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কের অ্যাপয়েন্টমেন্টের দরকার, যারা কমপ্লিটলি গাইডেন্স সাপোর্ট কাউন্সিলিং তাছাড়া ফ্যামিলি লাইফ এডুকেশন থেকে শুরু করে তাদের বিভিন্নভাবে সোশ্যাল ডেভেলপমেন্টাল টাস্ক বিভিন্নভাবে তারা সেই জিনিসগুলোকে তাদের স্টুডেন্টদের এম্পাওয়ার করার চেষ্টা করবে। তো এর ফলে বিভিন্নভাবে কাউন্সিলিং এর সেটা বাজে, যেখানে বাচ্চাদের নিজেদের কোনো ট্রমা বা তাদের অ্যাকচুয়ালি কোনো কোশ্চেন্স যেটা অ্যাকচুয়ালি ওভারঅল ক্লাসে করতে পারছে না, তারা সেখানে কাউন্সিলিং নিয়ে ফেস টু ফেস কথা বলতে পারছে। এই কনভারসেশন কমিউনিকেশনে যাতে হেজিটেট না থাকা, তারা ফ্রিলি কথা বলতে পারে, দ্যাট ইজ এ ওয়ে ফরওয়ার্ড। যদি কথা না বলতে পারা যায়, আমি নিজেকে অনেকটা ইনফিরিয়ার ভেবে নেবো, আমার স্কিলস থাকা সত্ত্বেও আমার বিহেভিয়ারের মধ্যে রিফ্লেক্ট হবে না। তো কথা বলা কমিউনিকেশন দরকার। এই কমিউনিকেশন সবসময় ফর্মাল না, এটা কমপ্লিটলি ইনফর্মাল ওয়েতেই মা বাবার থেকে যে অলরেডি আমরা যেটা শিখি বা যেটা আমরা পাই ফ্যামিলি, সেটা কমপ্লিটলি ইনফর্মাল ইনডাইরেক্ট ওয়েতেই চলতে থাকে। স্কুলের মধ্যে একটা ফর্মালাইজ হওয়ার চেষ্টা থাকে, ওই কাউন্সিলিং অ্যান্ড সেক্স এডুকেশনের মধ্যে কথা বলার জায়গাটা অনেকটা ইনফর্মাল সেটআপ, অলরেডি ফর্মাল সেটআপের মধ্যে ইনফর্মাল সেটআপ একটা গ্রুপ করে নতুন ভাবে এটা চেষ্টা করা হচ্ছে, নতুন ভাবে না বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে করা হয়। তো এই ব্যাপার পিয়ার্স গ্রুপ যেমন ইনফ্লুয়েন্সিয়াল, ঠিক আছে। তো এবার ব্যাপারটা দেখতে হবে যে ফ্যামিলি অনেকটা রোল প্লে আছে। এবার যে পিয়ার্স গ্রুপের সাথে আমি অ্যাসোসিয়েট হচ্ছি, পিয়ার্স গ্রুপের মধ্যে পজিটিভ ভাইবসও থাকে, নেগেটিভ ভাইবসও থাকে। কথা আলোচনার মধ্যে ভালো আলোচনাও হয়, নেগেটিভ আলোচনাও হয়। নেগেটিভ আলোচনার বিভিন্ন ব্যাখ্যা, তার বিভিন্ন টার্মিনোলজি আছে, আমরা প্রত্যেকজনই আমাদের লাইফে জানি কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। এই একটা মোরাল জাজমেন্টটা আমরা বড় হওয়ার সাথে সাথে খুঁজে পাই। এরও আজকে ব্যাখ্যাটা মোরাল ডেভেলপমেন্টের সাথে মোরালিটি ইন ডেভেলপিং ইউর পার্সোনালিটি এর ব্যাপারটা আমি যখন বলবো পিয়াজেটের মেথোডোলজি বা তার যে টার্মিনোলজি বা তার যে ব্যাখ্যাটা আছে সেটা আমি ইন্টারপ্রিট করবো আজ প্যারাফ্রেজিং ভাবে। তো ব্যাপারটা এখানে ফ্যামিলি গাইডেন্সের অনেক দরকার আছে। তারা ফ্যামিলি কমপ্লিটলি প্রপারলি তাদের ওভারসি করা, তাদের প্রপারলি গাইডেন্স সাপোর্ট করা, তারা যাতে কোনটা ঠিক বা সেটা ভুলটা বুঝতে পারে। আর ফ্যামিলি সবসময় একটা হেলদি ফ্যামিলি হলে একটা সে ফ্যামিলির মধ্যে যেন মেয়েরা তার মাকে রোল মডেল মানে, ছেলেরা তার বাবাকে রোল মডেল মানে। ফ্যামিলির মধ্যে যদি খুব সংঘাত তৈরি হয় নিজেদের মধ্যে, তারা রোল মডেল মানতে পারবে না, তাহলে লাইফটার মধ্যে কাউকে আইডিয়ালটা খুঁজে পাওয়াটা খুব কঠিন হয়ে যায়। সেখানে ক্ষেত্রে মোরালিটি ডেভেলপমেন্ট হওয়াটাও খুব টাফ হয়ে যায়। একজন কেউ ডিস্টর্টেড ফ্যামিলির মধ্যে, যাদের মধ্যে ডোমেস্টিক ভায়োলেন্স বা বিভিন্নভাবে সেপারেশন হয়ে যাওয়ার মতন বা কমিউনিকেশনের মধ্যে বিশাল ভাবে খুব তর্ক বিতর্ক ঝগড়া, একটা আনহেলদি সিচুয়েশন, সেখানে তার ওভারঅলি তার মোরালিটি ডেভেলপমেন্ট হওয়া বা তার আইডিয়ালস কিছুকে খুঁজে পাওয়া, সে হারমোনিতে বিলিভ করা, ইন্টিগ্রিটিতে বিলিভ করা, এই জায়গাগুলো তার ভ্যালুজ এর মধ্যে খুব প্রবলেমেটিক হয়ে যাবে আসাটা। তো ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট অ্যান্ড রাইট। অ্যানাদার ফ্যাক্ট, যে একটা কথা বলছিলাম যে সোশ্যাল অর্গানাইজেশনসরা কিভাবে করছে, সোশ্যাল অর্গানাইজেশনরা বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন বিভিন্ন এনজিওর মাধ্যমে, বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশন আছে, তারা বিভিন্নভাবে তারা বিভিন্ন ফ্যামিলি সেটিং এ বিভিন্নভাবে স্লামস বিভিন্ন এরিয়াতে তারা বিভিন্নভাবে ইন্টারভেনশন করে। তাদের বিভিন্ন মেথোডোলজি আছে, তারা বিভিন্নভাবে সাইকোঅ্যানালিটিক, বিভিন্নভাবে সাইকোডাইনামিক্স, বিভিন্নভাবে আদার কাউন্সিলিং থেরাপি, বিভিন্নভাবে ফ্যামিলি ডিস্টরশনস, ফ্যামিলির মধ্যে যে ডিসইন্টিগ্রেশন আছে, ফ্যামিলি লাইফে যে প্রবলেম আছে সেগুলোকে তারা চক আউট করে। বিভিন্ন ফ্যামিলি ম্যাপিং, ফ্যামিলি লাইফ প্রবলেমটাকে ম্যাপিং করার মধ্যে দিয়ে তারা একটা কমন ফ্যামিলি ম্যাপিং করার চেষ্টা করে, যে ওভারঅল ডোমেস্টিক ভায়োলেন্সের কজটা কোথা থেকে পাওয়া যাচ্ছে, এখানে তাদের ওভারঅল তাদের অফস্প্রিংদের মানে ছেলে বাচ্চাদের তাদের কি এফেক্ট পড়ছে। তো এইভাবে সলিউশন রেমেডি খোঁজার চেষ্টা করে। তারা বিভিন্নভাবে মাদার গ্রুপ ফরমেশন হয়েছে, যাতে ওমেন রাইটস থাকে, যাতে তাদের ডোমেস্টিক ভায়োলেন্সকে তারা যাতে এটাকে রুখতে পারে, ইভেন তাদের একটা অফস্প্রিংদের তাদের একটা ভালো বেটার ফিউচার তারা প্রোভাইড করতে পারে। তো এই বিভিন্ন জিনিসগুলো সেটআপগুলো রয়েছে। তো এগুলো লাইভলিহুড এম্পাওয়ারমেন্ট, কালচারালি সোশ্যাল সেন্সিটাইজেশন, বিভিন্ন দিক আছে, এগুলো রাইটস বেসড সোশ্যাল ওয়ার্কের মধ্যে পড়ে যায়। তো অলরেডি আমরা বলেছি সোশ্যাল ওয়ার্কের বিভিন্ন মেথোডোলজি আছে, কেস ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক, কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড অক্সিলারি মেথোডোলজি, যেগুলো আমরা যে সোশ্যাল ওয়ার্ক রিসার্চ, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সোশ্যাল অ্যাকশন। তো প্রত্যেকটা জিনিসই কখনো কখনো প্রত্যেকটা জিনিসের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, আর সেই ইন্টারাকশনটা
যে ইন্টারভেনশন যারা করছে আর ইভেন যাদের বেনিফিটের জন্য কাজ করা হচ্ছে আর যারা অ্যাকচুয়ালি এম্পাওয়ার হওয়ার চেষ্টা করছে, সবাই একটা প্রপারলি একটা ওয়েল ফরম্যাটে একটা লং টার্ম ধরে একটা ইন্টারঅ্যাক্ট করছে। ইট ইজ কমপ্লিটলি অল অ্যাবাউট দ্য ইন্টারাকশন। ইন্টারাকশন ইজ অল অ্যাবাউট আমাদের যেমন একটা প্রত্যেকটা অ্যাডাপ্টিবিলিটি বা অ্যাডজাস্টমেন্ট তার অ্যাকচুয়ালি সোসাইটির সাথে, তার ইভেন ন্যাচারাল সেটিং এর সাথে, তার ফ্যামিলি যারা আছে, ইভেন নেবারহুড এর সাথে একটা কমপ্লিটলি অ্যাডজাস্টমেন্টেরই চেষ্টা করা হচ্ছে। প্রপারলি যদি আমরা সোসাইটির সাথে বা সোশ্যাল এনভায়রনমেন্টের সাথে যদি প্রপারলি অ্যাডজাস্ট করতে পারি, তাহলে আমরা একটা সোশ্যালি জাস্ট সোসাইটি করতে পারবো, যেটা হচ্ছে কমপ্লিটলি একটা সোশ্যাল ওয়ার্কের একটা বড় টার্গেট যেটা বলতে পারি। তো একটা হচ্ছে রিলিজিয়াস ইনস্টিটিউশন খ্রিস্টানিটির যদি একটা এক্সাম্পল নেওয়া হয়, এর মধ্যে দেখা যাচ্ছে যে ফ্যামিলি লাইফ প্রবলেম, সেখানে ক্ষেত্রে একটা প্রপার ফ্যামিলি লাইফের ওরিয়েন্টেশন, তাদের অ্যাকচুয়ালি সেক্স এন্ড সেক্সুয়াল লাইফের একটা প্রবলেম থাকতে পারে, আদার্স কোনো ফ্যামিলির ইকোনমিক ড্রব্যাকস, সরি ইকোনমিক ড্রব্যাক বা কোনো সোশ্যালি তাদের কোনোভাবেই যে প্রবলেম অ্যারাইজ করছে, সেই জন্য প্রপারলি তারা গাইডেন্স প্রোভাইড করে, তারা সেইভাবে যাতে তাদের প্রবলেমটা তারা রিজলভ করতে পারে। ইভেন প্রবলেম রিজলভের সলিউশনস আছে তাদের কাছে, তারা ফ্যামিলি কাউন্সিলিং সেন্টারও তারা তৈরি করেছে। তো এই ব্যাপারগুলো যেগুলো আছে, তো তারা চেষ্টা করে যে অনেকটা জায়গায়, কোনো জায়গায় রিলিজিয়াস ইনস্টিটিউশন সেক্স অ্যান্ড সেক্সুয়াল লাইফ, সেক্সুয়ালিটিকে তারা ডিভাইন ভাবে ব্যাখ্যা করলো, বাট প্র্যাকটিক্যালিটিতে সেটাকে কমপ্লিটলি ডিল করতে হয় খুবই ট্যাক্টফুলি, এন্ড ইভেন সবার কথা অ্যান্ড ভার্সনটা জানার পরেই করতে হয়। প্রত্যেকটা কাউন্সিলিং এটাই ব্যাপার, প্রত্যেকটা ভার্সন জানতেই হবে। অ্যান্ড বা ব্যাপারটা এই জায়গাতেই দাঁড়াচ্ছে। কিন্তু সব থেকে প্রথম কথা হচ্ছে ফ্যামিলি লাইফ এডুকেশনের ইম্পার্টিং করার মানে কি। ইম্পার্টিং করার মানে হচ্ছে ইম্পার্টিং করার ফ্যামিলি লাইফ এডুকেশনটা নতুন ভাবে কিছু না, যেটা বাই ডিফল্ট আমাদের ফ্যামিলি লাইফের সাথে আমরা অলরেডি ফ্রেন্ডস এর থেকে সবাই তো আর ওয়েল এডুকেটেড না, তারা ফ্যামিলি লাইফ নিয়ে কেউ রিসার্চও করেনি বা এটা নিয়ে কেউ তারা গ্রাজুয়েশনও করেনি। তারা ফ্যামিলিতে কিভাবে চলতে হবে সেটা তারা ট্র্যাডিশনাল ভ্যালুস যেটা পেয়েছে সেটা নিয়েও করছে। বর্তমানে সিচুয়েশন চেঞ্জের সাথে সেটার সাথে তারা অ্যাডাপ্ট করছে, অ্যাডজাস্ট করে তারা এগোতে পারছে। কারণ আগেকার দিনে তো টিভি এন্ড মোবাইল ছিল না, তো এখনকার দিনে তো টিভি এন্ড মোবাইল তো আছে। তো দেখা যায় যে বাচ্চাদের কিছু সোশ্যাল সেন্সিটাইজেশনের জন্য বা বাচ্চাদের কোনো রিক্রিয়েশনের জন্য মোবাইল ফোনের অনেক জায়গায় ভালো দিকটাও আছে, তারা মোবাইল ফোনটাকে দেয় একটা টাইম লিমিটের মধ্যে। তো তার মধ্যে একটা রিইনফোর্সমেন্টের ব্যাপার আছে। তো রিইনফোর্সমেন্টের ব্যাপারটা এবার নেক্সট টাইম বলতে যাবো। তো এইভাবে ব্যাপারটা বলা যায় যে ফ্যামিলি লাইফের মধ্যে যে কত প্রবলেমস আছে, প্রবলেমস এর কি কি মানে প্রবলেমস এর কত টাইপের প্রবলেমস, কি কারণে প্রবলেমস গুলো হচ্ছে সেগুলোকে চক আউট করা, সেটাকে রিজলভ করা, ব্যবস্থা করা। এই জন্যই ফ্যামিলি লাইফ এডুকেশন ইম্পার্টিং করার দরকার আছে। আর এই জন্যই সোশ্যাল ওয়ার্কের ফ্যামিলি সেটিংসে অনেক বড় একটা ভূমিকা আছে, তো এটা আমি বলতেই পারি। তো এবার একটা ব্যাপার হচ্ছে যে যেটা আমি বলার চেষ্টা করছিলাম, যে আজকে এটা বলতে যাবি যে মেইন কথা যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট, যেটা মোরাল ডেভেলপমেন্ট ইন আওয়ার পার্সোনালিটি। তো এই টার্মটা তো খুবই মানে ক্লোজলি অ্যাসোসিয়েটেড, বাট ওর মধ্যে বিভিন্ন ডিফারেন্সিয়েশন আছে, কমপ্লিটলি আবার ডিফারেন্ট টু সাম এক্সটেন্ট, আবার অনেক জায়গায় সিমিলারিটিও পাওয়া যাবে। But the moral development of personality is not separated from personality development. Personality development হওয়ার সাথে সাথেই morality development হয়। তো ব্যাপারটা এটাই। এবার পার্সন কথাটা কমপ্লিটলি এসেছে পার্সোনা থেকে। তো পার্সোনা একটা ল্যাটিন ওয়ার্ড, এর কথাটা হচ্ছে মাস্ক। তো বিভিন্নভাবে আগে রোমান ওয়ারিয়ার্সরা বা বিভিন্নভাবে আগে প্লে এর মধ্যে তারা মাস্ক পরতো। মাস্ক পরার মধ্যে দিয়ে তারা একটা নতুনভাবে আইডেন্টিটি ক্রিয়েট করতো বিভিন্ন ড্রামা বা সেখানকার ওই অ্যানসিয়েন্ট টাইমে বা ওই সময়টা ওদের যেভাবে রোম সভ্যতায় ওরা যেভাবে নিজেদের আইডেন্টিটি প্রদান করতো। তো পার্সোনালিটি ইজ অল অ্যাবাউট দ্য ইন্টিগ্রেশন অফ ইয়োর skills, attitude, aptitude, knowledge, behavior, and other things. It's all about the integration, which is manifested through your words, action, thinking, and writings. Is a completely is a package of all these things. So, personality আমার ডে টু ডে লাইফের মধ্যে আমি কিভাবে সোসাইটি প্রত্যেকটা আমার পাশের মানুষ, আমার ফ্যামিলি ওর সাথে ইন্টারঅ্যাক্ট করছি, ইভেন আমি নিজের ওয়ার্কিং স্পেসে কিভাবে ডিল করছি, সেটা ইজ অল ক্রিয়েট মাই পার্সোনালিটি। এবারে পার্সোনালিটি তো good personality, bad personality ব্যাপারটা completely recognized by the society. I feel I am good because I am recognized by someone. I am feel I am bad because I am recognized by someone. এটা একটা সেলফ কনসেপ্ট যেটা অলরেডি
সেলফ থিওরি যেটা কার্ল রজার দিয়েছিলেন, উনি বলেছিলেন একটা কমপ্লিটলি সেলফ থিওরি কথাটা একটা কমপ্লিটলি যেটা অনেক জায়গায় বিহেভিয়ারিজমকে প্রমোট করার চেষ্টা করে, কারণ সেলফের সাথে আমাদের বিহেভিয়ারের জন্মে আছে, মানে একটা প্রপারলি সেলফ কনসেপ্ট বিহেভিয়ারকেও গাইড করছে, আর বিহেভিয়ার কিন্তু আমার আবার সেলফ কনসেপ্টকেও গাইড করছে। এর কেন আমি ব্যাখ্যাটা করছি, কার্ল রজার যেটা বলেছিল তার সেলফ থিওরি যেতে, তো ওর মধ্যে বলছে যে দুটো পার্ট হয় আমাদের ওভারঅল একটা ইন্ডিভিজুয়ালের, তো একটা হচ্ছে অর্গানিজম, একটা হচ্ছে সেলফ কনসেপ্ট। আর এটা কমপ্লিটলি ফেনোমেনোলজিক্যাল ফিল্ড। আজ ফেনোমেনোলজিক্যাল ফিল্ড মানে এটা কমপ্লিটলি ইন্টারঅ্যাক্ট করে, আর অর্গানিজম বলছে এটা কনসাস এন্ড আনকনসাস ব্যাপারটা। এর মধ্যে আমার কনসাস যেটা আমি রিয়েলিটিতে ভাবছি, আমার যে রিফ্লেক্স অ্যাকশন আছে, আমি যেভাবে কথা বলছি, আমি যে যা বুঝতে পারছি, যা কগনাইজ করছি, এটা কনসাস। আর আনকনসাস মানে হচ্ছে যেটা অলরেডি আমি ছোটবেলা থেকে পেয়ে গেছি, বা আমি অলরেডি যেটা ফিল করেছি, এক্সপিরিয়েন্স করেছি, বা আমার মধ্যে যে কিছু সুপ্ত বা লোকাল ইনস্টিংক্ট গুলো আছে, যেটা কখনো ম্যানিফেস্ট হয় বা ম্যানিফেস্ট হয় না, বা তার আমি ব্যাখ্যাটা জানি না। তো এই কমপ্লিটলি একটা এর একটা হোলসাম প্যাকেজ, আর যেটা কমপ্লিটলি আমার সেলফের সাথে ইন্টারঅ্যাক্ট করছে। সেলফ মানে হচ্ছে আমার অ্যাকচুয়াল সেলফ, যেটা আমি আহ, বর্তমানে যেটা আমার আমি অ্যাজ এ আই বা সেলফ সেটার সাথে ইন্টারঅ্যাক্ট করছে, এর ফলে কমপ্লিটলি আমার একটা বিহেভিয়ারকে রিফ্লেক্ট করে। তো এই সেলফ কনসেপ্টটা কমপ্লিটলি আমরা একটা যখন বুঝতে পারি, যে কেউ যদি আমায় গুড বলে, তাহলে আমি অ্যাকচুয়ালি নিজেকে ফিল করি যে আই এম এ গুড, তাহলে আমায় গুড হওয়ার জন্য কি কি অর্ডার মেনটেন করতে হবে, কি কি অ্যাক্টিভিটি করতে হবে, এটাকে কিভাবে মেনটেন করতে হবে, সেটা তাহলে আমায় করতে হবে। সেটাকে আমি কিন্তু মেনটেন করতে চাই, বিকজ আই এম রিকগনাইজ গুড, বিকজ আমার সেলফটা কিন্তু আমি গুড ভাবে নিজেকে, যখন কেউ আমার বলছে, তখন আমি গুড অর্ডারটাকে মেনটেন করার জন্য আমি কিছু অ্যাক্টিভিটি বা আমি সেটাকে মেনটেন করার চেষ্টা করি। এবার দেখা যাচ্ছে সেলফ একটা কনসেপ্ট, যেটা এই আমার সেলফ ইমেজ, একটা হচ্ছে আমার ইমাজিনারি ইমেজ, যেটা ভার্চুয়াল ইমেজ। এখানে একটা খুব বড় ডাইলেমা, একটা কনফ্লিক্ট দেখা যায়। আমার যখন ভার্চুয়াল ইমেজ আমরা ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখি যে কমপ্লিটলি সবাই মনে হয় খুবই খুশি আছে ব্যাপারটা, বা আমি সবসময় একটা আইটাকে নতুন ভাবে একটা ভার্চুয়ালি প্রমোট করছি, যে যে এটা আমি অ্যাকচুয়ালি হতে চাইছি বিকামিং, বাট আমি বর্তমানে সেটা না। বাট পরবর্তীকালে দেখা যায় ইমাজিনারি সেলফ যেটা আমি প্রমোট করে রয়েছি, বাট অ্যাকচুয়াল রিয়ালিটিতে যখন সেটা আমি পাচ্ছি না, তার মধ্যে একটা ব্রড ডিফারেন্স, দেয়ার মে বি ডিস্টরশন, ইট মেক্স ইউ মোর ট্রমাটাইজ এন্ড তুমি অ্যাংজাইটি ফিল করতে পারো। তো এই ব্যাপারটা এই জন্যই বুঝতে হবে যে ইমাজিনারি সেলফ বা সেলফের মধ্যে ডিফারেন্সটাকে কমিয়ে আনা, আর যে হোয়াট ইউ অ্যাকচুয়াল, ইউ হ্যাভ টু বি উইথ দ্যাট, ইউ হ্যাভ টু গো উইথ দ্যাট ফ্লো। সো ব্যাপারটা এই জায়গাটায় আসাটাই হচ্ছে বড় কনসেপ্ট, যেটা কার্ল রজার বলতেন। আরেকটা হচ্ছে যেটা কমপ্লিটলি যেটা খুবই বড় ব্যাপার, যে আমি অলরেডি আগে যেটা মিস করে গেলাম, সাইকো অ্যানালিটিক। যে আপনারা সবাই জানেন যে সিগমুন্ড ফ্রয়েডের কথায় যে সাইকো অ্যানালিটিক যে ব্যাখ্যাটা আছে, তো উনি অ্যাকচুয়ালি এটা ক্লিনিক্যাল সাইকোলজির মধ্যে পড়ে। উনি ব্যাপারটা এখানে উনি তিনটে জিনিসকে আমাদের হিউম্যান লাইফকে ব্যাখ্যা করেছিলেন কমপ্লিটলি। সেক্স অ্যান্ড সেক্সুয়ালিটি ইজ দ্য বেসিস ফর হিউম্যান আইডেন্টিটি, আর আমাদের যে পার্সোনালিটি ডেভেলপমেন্টের। এখানে বলেছিল সেক্স আর সেক্সুয়ালিটিকে এখন উনি বেশি এমফাসিস করেছেন রাদার দ্যান দ্য সোশ্যাল ইনফ্লুয়েন্সকে, বা আমি যে এনভায়রনমেন্টাল সেটিং এ আসি তার কি ইনফ্লুয়েন্স আমাদের উপর থাকছে, সেটাকে অতটা গুরুত্ব না দিয়ে কমপ্লিটলি এটাকে ফোকাস করে উনি যখন বলেছিলেন পার্সোনালিটি ডেভেলপমেন্টের কথাটা, তখন উনি একটাই কথা বলছিলেন যে যে একটা ইন্ডিভিজুয়ালের তিনটে জিনিস থাকে। তো তিনটে জিনিসের মধ্যে একটা হচ্ছে আনকনসাস, প্রিকনসাস, একটা হচ্ছে কনসাস। আর আমাদের হিউম্যান প্রত্যেকজনই ইন্ডিভিজুয়াল তিনটে জিনিসটাকে কমপ্লিটলি নতুন ফর্মে তারা অ্যাকচুয়ালি পায়, ইট, ইগো অ্যান্ড সুপার ইগো। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা এটাই বলা হচ্ছে যে আনকনসাস লেভেলে আমাদের যে কিছু ইনস্টিংক্ট আছে, আমাদের সেই সেক্সুয়াল আর্জ আছে, আমাদের যে এই ব্যাপারটা কমপ্লিটলি কামস ফ্রম আনকনসাস, যেটা আমরা খুবই ভাবে কনসাস না, সেটাকে আমরা জানি না, সেটা একটা প্লেজার প্রিন্সিপালের মধ্যে দিয়ে আসে, সেটা ইট বলছে উনি। আর যেটা ইগো যেটা বলছে, ইগো মানে ব্যাপারটা আমাদের ইগো হয়ে গেল, আমার না কিছু হয়ে গেল, আমি কথা বলবো না, না। ইগোটা হচ্ছে কমপ্লিট রিয়ালিটি প্রিন্সিপাল, যেটা বর্তমান পরিস্থিতিকে আমরা কনসাসফুলি আমরা ডিল করতে পারি, হাউ টু ডিল, টু হোয়াট এক্সটেন্ট ক্যান ডিল। ব্যাপারটা আমি কেনই বা ডিল করবো, এটারও কোশ্চেনটা চলে আসে। কিন্তু এখানের মধ্যে একটা মোরালিটিক্যাল ব্যাগেজ আছে, যেটা হচ্ছে আমার সুপার ইগো, যেটা আমি বলছেন উনি, যেটা থার্ড জিনিস, সেটা হচ্ছে আমার সোসাইটিতে থাকার মধ্যে দিয়ে একটা আমি অলরেডি ফ্যামিলি থেকে যে আমার ফর্মেটিভ পিরিয়ডে সেখান থেকে আমি একটা জিনিস এক্সপিরিয়েন্স পাচ্ছি, যেটা সুপার ইগো ডেভেলপ করছে। সামথিং এই সুপার ইগো গিল্ড থেকেও আসতে পারে, যেটা আমার কোনোভাবে হিট করছে, যে গিল্ড, যেটা উনি অলরেডি বিভিন্ন স্টেজে যখন ব্যাখ্যা করবো সাইকোঅ্যানালিটিকে, তখন বলছে যে সুপার ইগো চলে আসছে। এই সুপার ইগো আর
ইগো অ্যান্ড ইড, এই তিনটের মধ্যে একটা ব্যালেন্সিং এর ব্যাপার আছে। এর মধ্যে কোনোটাই যদি সুপার ইগো যদি অতিরিক্ত বেশি হয়ে যায় তাহলে একটা নিউরোটিক পার্সোনালিটি ডেভেলপ হয়, আর যদি ইড বেশি হয়ে যায় তাহলে একটা মানুষ ডিস্টর্টেড অ্যান্ড অ্যাডিক্টেড পার্সোনালিটি, বিভিন্নভাবে সেক্সুয়ালি অ্যাডিক্টেড পার্সোনালিটি ডেভেলপ হতে পারে। এখানে ইগোর একটা বড় ব্যাখ্যা, ইগো হচ্ছে দুটোকেই ব্যালেন্স করে রাখার চেষ্টা করে, আর ইগো হওয়া একটা হেলদি পার্সোনালিটিকে ডেভেলপ করে, ঠিক আছে? তো ব্যাপারটা এটাই যে যখনই এই তিনটে ব্যালেন্সের মধ্যে একটা ইমব্যালেন্স হবে, দেয়ার সাম টাইমস অফ একটা অ্যাংজাইটি, একটা টেনশন, একটা স্ট্রেস ডেভেলপমেন্ট হয়, যেটা হিউম্যানরা তারা সাফার করে। তো এখানে যদি সাইকোঅ্যানালিটিক ব্যাখ্যা করতে চেয়েছিলেন, তখন এই সাইকোঅ্যানালিটিকের সাথে একটা নতুন কথা আছে, সোশ্যাল ওয়ার্কের প্র্যাকটিশনাররা খুবই প্র্যাকটিস করে, একটা সাইকোডাইনামিক। সাইকোডাইনামিকটা আমি পরে বলছি, সাইকোঅ্যানালিটিক আমি আগে বলছি। সাইকোঅ্যানালিটিকটা যখন উনি বলছেন, উনি ব্যাপারটা বলছেন যে আমাদের যে হিউম্যান ডেভেলপমেন্ট বা পার্সোনালিটি ডেভেলপমেন্ট বিভিন্ন স্টেজে হয়, ওর মধ্যে 5টা স্টেজ উনি বলেছিলেন। 5টা স্টেজের মধ্যে প্রথম স্টেজ হচ্ছে ওরাল স্টেজ। ওরাল স্টেজের ব্যাপারটা বলছে, ওরাল স্টেজের মধ্যে আমাদের এই সময় যে আর্জটা থাকে, স্টিমুলাস থাকে বা যে লিবিডোটা থাকে, সেটা আমাদের মাউথে থাকে। তো এটা বয়স আমাদের 1 বছর বা 1.5 বছর, এই সময়টা বা লেস দেন 1 to 2 ইয়ার্স এর মধ্যে। তো এই সময় আমাদের কমপ্লিটলি যে অতিরিক্ত যদি ফিক্সেশন হয়, যেটা একটা কথা বলেছেন না, ইউরো ফিক্সেশন, ফিক্সেশন মানে কোনো জিনিসের অবধি বেশি আমার অ্যাডিকশন বা একদম না অ্যাডিকশন হওয়া, মানে অতিরিক্ত সেটাকে অলরেডি সাথে ধরে অ্যাটাচ থাকা বা ওর সাথে একদমই না অ্যাটাচ থাকা, দুটোই নেগেটিভ। তো উনি বলছেন এখানে যদি দেখা যায় কোনো বাচ্চারা খুবই বেশিভাবে মুখের মধ্যে কোনো জিনিসটা নিয়ে লালিপপস হলো বা এমনি কিছু একটা হলো, তারা এটাকে স্যালিভেট করছে বা সেটাকে লিকিং করছে, তো সেই ক্ষেত্রে দেখা যায় পরবর্তীকালে তার একটা স্মোকিং বা অ্যালকোহলিজম, ইনটক্সিকেশন, কোনো সাবস্টেন্সের সাথে একটা অ্যাডিকশন তৈরি হয়, সেটাও অতিরিক্ত ফিক্সেশনের জন্য। আর ফিক্সেশন দু প্রকার, আমি অলরেডি বলেছি, যে একদম না হওয়া, ইভেন একদম হওয়া ব্যাপারটা। এখানে সেকেন্ড স্টেজ যেটা চলে আসছে সেটা হচ্ছে অ্যানাল স্টেজ। এখানে কমপ্লিটলি ব্লাডারের ব্যাপারটা, যেখানে টয়লেট ট্রেনিং এর ব্যাপারটা হয়, সেখানে কমপ্লিটলি একটা ইগো ডেভেলপ করা হয়। কারণ ইগো ডেভেলপটা এখানে হচ্ছে টয়লেট যখন রুটিনলি ওয়েতে আমরা শেখানোর পরেও, যেমন আমি টয়লেট আমি ক্লাউড করছি, যেখানে আমার মানে নট ইন অর্ডারে আমি টয়লেট হয়ে যাচ্ছে কোথাও, সেখানে ব্যাপারটা একটা আমি যদি একটা কমপ্লিট একটা পানিশমেন্ট বা একটা কোনোভাবে একটা রিভিউ পাচ্ছি বা একটা প্রেজ ওয়ার্দি সিচুয়েশন না, একটা আমি বকা খাচ্ছি, ব্যাপারটা যেটা বাংলা ভাষায় বলে বকা খাওয়া, তো সেখানে ক্ষেত্রে একটা ডিস্টর্টেড আর নেগেটিভ পার্সোনালিটি, একটা ট্রমাটিস পার্সোনালিটি পরবর্তীকালে ডেভেলপ হতে পারে। আর সেখানে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রুটিনলি করার জন্য যখন টয়লেট হচ্ছে, তখন একটা প্রেজ ওয়ার্দি একটা অ্যাটিটিউড আছে আমার পেরেন্টসদের, সেখানে ক্ষেত্রে আমি এটাকে মোটিভেট পাই। তো এর ফলে একটা ইগো একটা ডেভেলপ হয়। এই জায়গাটাকে আমি রিয়ালিটিটাকে বুঝতে পারছি যে কোনো ক্ষেত্রে যে আমি ঠিক টাইমে অর্ডারলি যদি টয়লেট করতে পারি, ঠিক জায়গায় করতে পারি, তাহলে একটা প্রেজ ওয়ার্দি একটা, যেটা আমি পেরেন্টসদের কাছ থেকে পাবো। তো একটা ইগো অলরেডি ডেভেলপ হচ্ছে। এর পরের স্টেজটা হচ্ছে ফ্যালিক স্টেজ। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা 3 থেকে 5-6 বছর অবধি হয়, ওর বেশিও থাকতে পারে। একটা যেহেতু উনি ডিমার্কেশন করেছিলেন একটা প্রপারলি এজ লিমিটের মধ্যে, এর মধ্যে কমপ্লিটলি একটা যে সুপার ইগো ডেভেলপ হচ্ছে এই জায়গাতে, একটা গিল্ড সেন্স ডেভেলপ হচ্ছে এই জায়গাতে। তো এখানে কমপ্লিটলি তার একটা অ্যাট্রাকশন টুয়ার্ডস দ্য অপোজিট সেক্স, এন্ড যে সিমিলার সেক্স, যে সেম সেক্সের ক্ষেত্রে একটা তার একটা প্রবলেম অ্যারাইজ করে। সেখানে ক্ষেত্রে একটা শিশু ওনার মতে, ফ্লুইডের মতে, একটা বয় তার মায়ের দিকে অ্যাট্রাক্টেড হয়, কিন্তু সে অ্যাট্রাক্টেড হওয়া সত্ত্বেও কিন্তু তার বাবাকে কখনোই সে হারাতে চায় না। তার মধ্যে একটা গিল্ড সেন্স আসছে, কারণ সে তার সাথে ইন্টারঅ্যাক্ট করতে চায়। তো একটা অডিপাস কমপ্লেক্স যেটা বলা হয়, তো এর মধ্যে সে কিন্তু দেখতে চায় যে তার বাবার মধ্যে যে নেচারটা আছে, বাবার যে ফিচার গুলো, বাবার যে স্কিলস, বাবার যে কোয়ালিটি, সেটাকে সে অ্যাডাপ্ট করতে চায়, বিকজ তার মধ্যে একটা গিল্ড সেন্স আছে। তখন তার সেম সেক্সের সাথে নতুন ভাবে সে নিজেকে ডেভেলপ করতে চায়। তো এই যে সিচুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট স্টেজ, ফ্যালিক স্টেজ। এখানে যদি দেখা যায় বাবার মধ্যে পার্সোনালিটিটা খুবই মানে কি বলা যায়, মানে বাবার মধ্যে দেয়ার আর সো মেনি নেগেটিভিটি বলা উচিত না, দেয়ার আর নট বিন গুড রিলেশনশিপ উইথ হিজ মাদার। তো সেক্ষেত্রে তার একটা বিশাল এফেক্ট পড়ে তার একটা পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো এটা আমি কমপ্লিটলি, যখন আপনারা ওভারঅলি মেটেরিয়াল পড়বো, ওর মধ্যে আপনারা যদি ইফ ইউ ডু রিড উইথ লেটার এন্ড স্পিরিটস, তাহলে আপনারা কমপ্লিটলি বুঝতে পারেন। বাট আমি তো এখানে একটা কম সময়ের মধ্যে আপনাদের একটা ভালো একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। তারপরে স্টেজ ল্যাটেন্সি পিরিয়ড। ল্যাটেন্সি পিরিয়ড হচ্ছে মানে আমার লাইফটা একটা এক্সটার্নালাইজ হচ্ছে,
আমার সোশ্যালাইজেশনের জোনটা আরো ব্রডার হচ্ছে, যেখানে আমি ফ্যামিলি সেটিং ছেড়ে মোটামুটি আমি স্কুল সেটিং এ আছি, যেখানে পিয়ার্স, টিচার্স এন্ড আদার্স পিপলদের সাথে আমি অ্যাসোসিয়েট হচ্ছি। সেখানে নতুন ভাবে আমার একটা বি ফ্রেন্ড হওয়ার একটা জায়গা আসছে, সেখানে আমরা নতুন ভাবে দোস্তি তৈরি করি বা বন্ধুত্ব তৈরি করি। সেখানে আমার নতুন ভাবে ইন্টারাকশনের প্যাটার্নও চেঞ্জ হয়, সেখানে আমাদের অনেক কোশ্চেন্স তৈরি হয়। সেখানে আমাদের কোশ্চেন্স গুলো যদি কমপ্লিটলি আনসার পাই, তাহলে সেটা আমাদের জন্য ঠিক আছে, তাহলে পার্টিসিপেটিভ অ্যাটিটিউড আর মেন্টালিটি ডেভেলপ হয়। আর সেখানে কিন্তু কমপ্লিটলি অনেকটা এই জায়গাটায় লিবিডোটা বা আমার সেক্সুয়াল আর্জটা অনেকটা ডরমেন্ট হয়ে যায়। এই পিরিয়ডটা, ল্যাটেন্সি পিরিয়ডটা, এটা কমপ্লিটলি 12 বছর অবধি যেটা কমপ্লিটলি সময় সেক্সুয়াল আর্জটা নতুন ভাবে ডেভেলপ হয়। এর মধ্যে আহ, আমাদের লাইফ পার্টনার চুজ করা, আমাদের অপোজিট সেক্সের দিকে অ্যাট্রাকশন হওয়া, সেখানে ম্যারেজ, ফ্যামিলি, এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট আছে। আমি ফ্যামিলির সাথে যদি ডিসকাস না করতে পারি, তাহলে আমার লাইফটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। কমিউনিকেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো এই জায়গাতে আমার লাইফ পার্টনার চুজ করা, আমার লাইফ ওভারঅলি আমি হাউ টু বি এ ওয়েল বিইং। তো যেহেতু সোশ্যাল ওয়ার্কের সবথেকে বড় উদ্দেশ্য ওয়েল বিইং কে এনহ্যান্স করানো, তো এই জায়গায় এত বড় জায়গাটা চলে আসে যে আমার ওয়েল বিইংটাও চলে আসছে, আমার লাইফ পার্টনার চুজ করা, ম্যারেজ, ফ্যামিলি মেনটেন করা, সরি, বিভিন্ন জিনিসটাকে, আমার ইকোনমিক্যাল লাইফ, সব জায়গাটাকে আমরা আলটিমেট এই জায়গাতে আমি অলরেডি এন্টার করা এই জায়গাটা। তো এইভাবে হচ্ছে তার কমপ্লিটলি 5টা স্টেজ কমপ্লিট হয়। তো যেহেতু এটা খুবই ক্লিনিক্যাল সাইকোলজিতে খুবই অ্যাপ্লিকেবল, বা ডিস্টার্ব মানুষের ডিস্টার্ব পার্সোনালিটি বা পার্সোনালিটি কোনো ডিসঅর্ডার আছে, ডিসঅর্ডার মানে যে আমাদের বলে ম্যাডনেস ইজ নট এ কমপ্লিটলি, দেয়ার ইজ নো পারসন ইজ ম্যাড অ্যাট অল, দেয়ার আর সামথিং missing and something is overly filled. So it is up to us, so that আমাদের যে বিভিন্নভাবে ক্লিনিক্যাল সাইকোলজিতে যেটা সাইকোঅ্যানালিটিক করা হয়, সেখানে ফ্রয়েড সেখানে একটা সোফার মধ্যে বসে একটা ঘন্টার পর ঘন্টা তাকে কমপ্লিটলি একটা শান্ত জায়গায়, সাইলেন্ট জায়গায় তাকে কমপ্লিটলি তার নিজের ব্যাপারে বলতে হয়। সে মধ্যে কথাবার্তার মধ্যে তার আনকনসিয়াসের মধ্যে যে সেক্সুয়াল আর্জ বা বিভিন্ন যে জিনিসগুলো, ফিলিংস বা যে কথাবার্তাগুলো তার আছে, তার বেরিয়ে আসে কোনো ওভারঅল একটা কনভারসেশনের মধ্যে দিয়ে। তো এটা কমপ্লিটলি লং টার্ম থেরাপি, যার একটা এফেক্ট থাকে। তো এইটাই বলা হচ্ছে এটা ডিস্টার্ব পেশেন্ট বা পেশেন্টদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, নট হেলদি পিপলদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, এর কোনো এমপিরিক্যাল এভিডেন্স নেই। তো এই ক্ষেত্রে একটা ক্রিটিসিজম আছে। তো এখানে আবার সাইকোডাইনামিক যেটা বলা হচ্ছে, যে এটা পরবর্তীকালে যারা নিও ফ্রয়েডিয়ান যারা, তারা এটাকে আরো নতুন ভাবে ডেভেলপ করছে, যেটাকে সাইকোডাইনামিক বলছে। সাইকোডাইনামিকে এখানে সেক্স এন্ড সেক্সুয়ালিটিকে প্রায়োরিটি দিলেও এটা সোশ্যাল এনভায়রনমেন্টের ইনফ্লুয়েন্স একটা পার্সোনাল লাইফে কতটা, সেটাকে ওরা ইম্পর্টেন্ট দেয়। সেখানে শুধু তার আনকনসিয়াস লেভেলের মধ্যে কি ফিল আপ করা আছে, দ্যাট ইজ নট দেয়ার মেন লুকআউট। ওভারঅল দ্য সোসাইটিতে সে যে সিচুয়েশন ফেস করছে, ওভারঅল সার্কামস্ট্যান্সেস কি, সেটাকে তারা অনেকভাবে গভীরভাবে দেখার চেষ্টা করে। এখানে সাইকোডাইনামিক আর সাইকোঅ্যানালিটিক এটাই ডিফারেন্স। একটা স্লাম সেটিং এ যারা বড় হচ্ছে, যারা ওভারঅল স্লাম সেটিং, যদি কাস্ট এমবেডেড সোসাইটিতে আমরা ধরে নিচ্ছি যে বহুজন এসসি এসটি ওবিসি এরা যদি স্লামসে থাকে, তারা কিন্তু কমপ্লিটলি যখন দেখে যারা শহরের মধ্যে যারা বড় বড় অট্টালিকায় থাকে, আর তাদের ওভারঅলি তাদের মা বাবারা কি কাজ করছে, তাদের মধ্যে একটা সবসময় ইনফিনিটি কমপ্লেক্স থাকে। তারা ভাবে যে আমরা কোনোদিন ওখানে ঢুকতে পারবো না, আমরা সবসময় একটা আইসোলেটের মধ্যে থাকি, একটা সাবকালচার তৈরি করা হয়। তো সেখানে ওভারঅলি আমি এটা আনকনসিয়াস এর মধ্যে কি আছে, সেটাকে আমি বা সেক্স এন্ড সেক্সুয়ালিটিকে বেশি কোশ্চেন করার মধ্যে দিয়ে এগোবো, না আমার তার সোশ্যাল এনভায়রনমেন্টে তার কি রোল প্লে আছে, তার ওভারঅল জীবনটাকে পরিচালনা করার মধ্যে, সেটাকে বড়ভাবে ইনফ্লুয়েন্স দেবো। এই ক্ষেত্রে ব্যাপারটা বলা যায় যে ওভারঅল যে মার্জিনালাইজ সেকশন সোসাইটির যে ফ্যামিলি সেটিং, সেখানের ক্ষেত্রে যে ওভারঅল সাইকোডাইনামিকের ভূমিকাটাও মারাত্মকভাবে আছে। কারণ তার সোশ্যাল এনভায়রনমেন্টটা অনেকটা বড়, কারণ সোশ্যাল এনভায়রনমেন্টের সাথে সে অ্যাডজাস্ট করতে পারছে না অনেক জায়গায়, তার একটা সাবকালচার তৈরি হচ্ছে, তারা কমপ্লিট নিয়ে ইনফিরিয়েট ভাবে অন্যদের থেকে
তাদের কি স্কিল সেট থাকলেও তারা ভাবে না আমরা এই স্কিল সেট করে কি পাবো, আমাদের কাস্টের মধ্যে তো এই কাজই করতে হবে, এর বাইরে তো কাজ করলে আমরা প্রেস ওয়ার্দি পাবো না, আমাদের তো কাজ দেবে না, তো আমরা ভাবি এর মধ্যেই কাজ করব। তো ব্যাপারটা এই জায়গাগুলো আছে আমাদের সোসাইটিতে। আমি যেহেতু কাস্টকে ব্যাখ্যা করছি, অন্যান্য জায়গা বিভিন্ন ভাবে আছে, ওমেন্সদের ক্ষেত্রে ইভেন যে কোনো কাস্টের ক্ষেত্রে ওমেন্সদের ক্ষেত্রে ওমেনরা খুবই ভাবে আইসোলেটেড থাকে, তারা কখনোই সেভাবে একটা সাবঅর্ডিনেটেড রোল প্লে করে, তাদের ডিসিশন মেকিং এর জায়গা নেই। আমাদের ম্যারেজ সিস্টেমটাও একটা ইনস্টিটিউশনাল ফর্ম, একটা প্যাট্রিয়ার্কাল ফর্ম আছে, সেখানে ওভারঅলি যে ফ্যামিলির যারা হেডস তারা কমপ্লিটলি মেল হয়, তারা ডমিনেটিং তাদের পার্সোনালিটি থাকে, তাদের ডিসিশনের জায়গায় ডমিনেশন থাকে, মহিলাদের তাদের যে কথাটা কখনোই হয় না। তো এতে তাদের একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন থাকে। তো এই জায়গাগুলোর মধ্যে তাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টটা কিভাবে হয় ছোটবেলা থেকে দেখতে পায় তারা, তাদের একটা সবসময় সাইড লাইন করা, ইভেন দেখা যাচ্ছে ছেলেরা স্কুলে ভর্তি হচ্ছে, মেয়েরা একটা স্কুলে ভর্তি হচ্ছে না। তো এই জায়গাগুলো একটা বিভিন্নভাবে পার্সোনালিটিতে এফেক্ট করে, তার ভাই পড়েছে কিন্তু আমি পড়তে পারিনি, মা বাবা পড়ায়নি, এই কোশ্চেনও আসে। তো এই জায়গায় বুঝতে হবে যে সোসাইটিতে কিভাবে সোসাইটাল এনভায়রনমেন্ট, এবার তার বুঝতে হবে ওভারঅল তার সোসাইটিতে অবশ্যই তাদের মহিলাদের ওইভাবে পড়ানো হয়নি, ছেলেদেরই বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তো এই জায়গাগুলোকে কোশ্চেন করা, এই জায়গাগুলোকে বোঝা, এই ইনফ্লুয়েন্সটা তার লাইফের মধ্যে কতটা বেশি এফেক্ট করছে এটাকে বোঝা। তো এই জায়গাটায় সাইকোডাইনামিক্স এর প্রয়োজনীয়তা আছে। এবার একটা জায়গা হচ্ছে অ্যালবার্ট বান্ডুরা বা এরা যেটা বলছে সোশ্যাল লার্নিং থিওরি। তো সোশ্যাল লার্নিং থিওরি ব্যাপারটা হচ্ছে যে আমি আমার আনকনসিয়াস বা কনসিয়াস লেভেলটা কখনই আমি, আনকনসিয়াস লেভেলটাকে তারা অতটা গুরুত্ব দিচ্ছে না, তাদের বিহেভিয়ারটা আমি কখনই বিহেভিয়ার আমি এক্সপেক্ট করবো তার থেকে সে যেভাবে লার্ন করবে। এবার আমরা যদি কারোর থেকে ভালোভাবে কোনোদিনও ভালো অ্যান্সার না লার্ন করি, কাউকে কোনো কোশ্চেন করলে সে সবসময় বকে, তাহলে আমার যদি পরবর্তীকালে কেউ কোনোদিনও কোশ্চেন করে আমার একটা অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে কোনোভাবে সহানুভূতি থাকবে না, এমপ্যাথেটিক সিম্প্যাথেটিক কোনোভাবে কথাই থাকবে না, আমি স্কিপ করতে চাইবো বা অ্যান্সার প্রপারলি দেবো না, এটা মিসবিহেভ করতে পারি। তো এটাই কমপ্লিটলি আমি যেভাবে এক্সপিরিয়েন্স করছি লার্ন করছি সেটাই আমার বিহেভিয়ারের মধ্যে এক্সপ্রেস হবে। তো এটা হচ্ছে সোশ্যাল লার্নিং থিওরি। কারণ উই আর এ সোশ্যাল বিং, আমাদের সোসাইটিতে যা যা জিনিস হচ্ছে তার একটা ডাইরেক্টলি ইম্প্যাক্ট আছে আমার লাইফে, ডাইরেক্টলি এন্ড ইনডাইরেক্টলি ভাবে। ঠিক আছে? তো এটাই ব্যাপারটা বলা হচ্ছে। আরেকটা হচ্ছে রিইনফোর্সমেন্টের যে কথাটা বলা হচ্ছে, রিইনফোর্সমেন্ট আমরা যেটা একটা ক্লাসিক্যাল কন্ডিশনিং এর ব্যাপারটা জানি, যে প্যাভলভ যেটা দিয়েছিলেন, যেটা যেটা ডগের সাথে এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখা যাচ্ছিল যে নরমালি খাবার দেখলে কুকুর স্যালিভেট হয়, তো স্যালিভেট হওয়াটার জায়গাতে সেটা একটা ন্যাচারাল যেটা স্টিমুলাস যেটা হচ্ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে খাবারটাও যখন দেওয়া হচ্ছে তখন ঘন্টাও বাজানো হচ্ছে। তো সে তখন দেখা যাচ্ছে স্যালিভেটটা তার ন্যাচারাল অর্ডার হচ্ছে, যেহেতু খাবার দেখা হচ্ছে। এইভাবে বারবার ফ্রিকুয়েন্টলি করার পর এই ঘন্টার আওয়াজটা একটা ন্যাচারাল নিউট্রাল স্টিমুলির কাজ করছে, সেটা তার অ্যাকচুয়ালি যে স্যালিভেট করাটা সেটা অ্যাজ ইট ইজ রয়ে যাচ্ছে। সেখানে ক্ষেত্রে দেখা যাচ্ছে ন্যাচারাল স্টিমুলাস যেটা খাবার দেখলে তার যে স্যালিভেট হয়, আর যে নিউট্রাল স্টিমুলাস যেটা অলরেডি খাবারের সাথে দেওয়া হচ্ছিল, পরবর্তীকালে দেখা যাচ্ছে যখন আমি খাবার দিচ্ছি না শুধু ঘন্টাটা বাজাচ্ছি, তখন কুকুরটা স্যালিভেট হচ্ছে। তো ব্যাপারটা এটা থেকে ক্লাসিক্যাল কন্ডিশনিং বোঝা যায়। এবার আরেকটা যেটা বিএফ স্কিনার বা পড়া পরবর্তীকালে যখন তারা বলছে যেটা ক্লাসিক্যাল কন্ডিশনিংটাকে এক্সটেন্ড করছে নতুন ভাবে, তারা রিইনফোর্সমেন্টের কথা বলছে। ঠিক আছে? যেটা যেটাকে বলা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং, সেখানে বলছে রিইনফোর্সমেন্ট মানে তুমি যদি আজকে হোমওয়ার্ক করো তাহলে আমি তোমাদের ট্রফি মানে লজেন্স দেবো বা চকলেট দেবো, তারপরে ছাত্রছাত্রীরা ভালো করে হোমওয়ার্ক করবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট বলা হয়, বিকজ আমি ওই পজিটিভ রিইনফোর্সমেন্ট দেওয়ার মাধ্যম দিয়ে সে তার কাজটাকে কমপ্লিটলি ফুলফিল করবে, এই ফ্রিকোয়েন্সিটা একটা সোশ্যাল অর্ডারে একটা প্রপার অর্ডারে চলতে থাকবে। আর একটা হচ্ছে পানিশমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে, কোনোভাবে সে যদি এটা কোনো কাজ করে সেটাকে যদি একদম ধমক দিয়ে বসিয়ে দেওয়া, বা তার সে সে কমপ্লিটলি ঘরের মধ্যে খুব চিল্লাচিল্লি করে তার হাত থেকে মোবাইল সরিয়ে নেওয়া, দুদিন মোবাইল না, এটা নেগেটিভ পানিশমেন্ট বলা হয়। এটা একটা কাইন্ড অফ রিইনফোর্সমেন্ট, যেটার ফলে সে জানে যে আমি যদি ঘরের মধ্যে খুব চিল্লাচিল্লি করি বা আওয়াজ করি তাহলে আমার মোবাইল দেবে না, তাহলে আমি মোবাইলের মধ্যে যে রিক্রিয়েশন পাচ্ছি সেটাও পাবো না। তো সে পরবর্তীকালে করবে না, দে হ্যাভ টু চেক দেমসেলফ। তো আরেকটা হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট। এবার দেখছি যে বাচ্চারা খেতে চায় না, বাচ্চাদের মধ্যে খাওয়ার মধ্যে বিভিন্ন আলাদা আলাদা টেস্ট থাকে, তো জোর করে মা বাবারা খাওয়ায়, দেখা যাচ্ছে বাচ্চা যেমন খাবার খাচ্ছে, এবার যে যে আইটেম গুলো বাচ্চারা খায় না, যদি ভেজিস কোনো ভেজিটেবল স্যুপ বা সেটা রাখা হচ্ছে, বাচ্চারা বলছে আমি খাবো না, আমি অন্য কিছু খাবো, তো সে অন্যান্য খাবারটা যাতে সে খেতে চায়, সে তাহলে আজ ভেজিটেবল স্যুপটা সে সরিয়ে রেখে দিলাম আমরা, সেটাকে নেগেটিভ রিইনফোর্সমেন্ট। এর ফলে সেই যেটা কাজটা আছে প্রপার অর্ডারে তার খাওয়া দাওয়াটা চলতে থাকবে, কিন্তু আমি ওর যে অনিচ্ছার জিনিসটাকে সরিয়ে দিলাম, তাতে তার কোনো ওভারঅলি এফেক্ট পড়লো না, সেটাকে নেগেটিভ রিইনফোর্সমেন্ট বলা হয়। সেটা নরমাল ব্যাখ্যা। এটা এই জায়গাটা মানে আমি যেটা অপারেন্ট কন্ডিশনিং এর ক্ষেত্রে বললাম। তো এবার ব্যাপারটা যে ট্রেড থিওরিটা অনেক বড় ভূমিকা আছে। ট্রেড থিওরি মনে হচ্ছে একটা বিভিন্নভাবে আমাদের প্রত্যেকটা আমরা ট্রেডকে ইনহেরিট করছি। এর আগে আমি বলছি বায়োলজিক্যাল পার্সপেক্টিভ অফ পার্সোনাল ডেভেলপমেন্ট।
এটা হচ্ছে যদি আমরা ডারউইনের থিওরির ইভলিউশনে যাই, যে আমরা ছোটবেলায় যে জিনের ব্যাপার, জিনের তত্ত্ব, এর মধ্যে বলা আছে জিনের যে আমি জিনটাকে আমি হেরিডিটারি পেয়েছি বা ইনহেরিট করেছি, সেই জিনের একটা 50% একটা কন্ট্রিবিউশন আছে আমার লাইফ কেমন হবে, আমার ভাবনা চিন্তা কেমন হবে। একটা সবারই সেমই থাকে মোটামুটি। এবার যে ক্যালিভার ভাবে সেই ইউনিকনেস এর মধ্যে কিছু ড্রাইভের মধ্যে কিছু একটু শর্টটাকে ব্যাটটা ঘুরিয়ে মারছে, দ্যাট ইজ ইউনিক কোয়ালিটি। তো ব্যাপারটা ইভলভ হলো ট্রেড থিওরিটা বায়োলজিক্যাল পার্সপেক্টিভ অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট, যেটা ডারউইন সেখান থেকেই আর ইভলভ হচ্ছে। সেটাকে পরবর্তীকালে মনে অ্যালপট বলে একজন সোশ্যাল সায়েন্টিস্ট, উনি এটাকে আরো ব্যাখ্যা করেছিলেন। তো এইভাবে ব্যাপারটা বলা যাচ্ছে যে আমাদের কমপ্লিটলি বিহেভিয়ার বা আমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট, আমার এর মধ্যে আমার বিভিন্ন টাইপের জিনিস ইনফ্লুয়েন্স আমাদের করে। যেমন হচ্ছে যে সোসাইটি এনভায়রনমেন্টে বড় হচ্ছে, আমার কোন ইকোনমিক স্ট্রাকচারে বড় হচ্ছি, আমি কোন কাস্টে বড় হচ্ছি, আমি কোন কালচারে বড় হচ্ছি, ঠিক আছে। আমার অলরেডি কি কি স্কিলস আমি অলরেডি আছে, আমি অলরেডি পেয়েছি আমার মা বাবার থেকে, ঠিক আছে। এত জিনিসগুলো আমার কমপ্লিটলি আমার পার্সোনালিটিকে মোল্ড করে, ঠিক আছে। আর এর মধ্যে যে আমার অলরেডি যে আমি ইনহেরিট করেছি আমার জিন তত্ত্ব অনুযায়ী যেটা, আর তার সাথে যে অলরেডি সোশ্যাল এনভায়রনমেন্টে বড় হচ্ছি, সেটাকেও নতুন করে আমি অ্যাডাপ্ট করছি, অ্যাডজাস্ট করছি। তার মধ্যে যে বিভিন্ন যে ট্রেডস গুলো আছে বা গুণগুলো, সেটাকেও ইনহেরিট করছি। এর সাথে প্রপারলি একটা ইন্টারাকশন, এই ইন্টারাকশনটা যদি প্রপার ওয়েতে হয়, তাহলে একটা প্রপার পার্সোনালিটি এন্ড হেলদি পার্সোনালিটি ডেভেলপ হবে। আর যদি এর মধ্যে একটা বিভিন্ন ডিফারেন্সিয়েশন থাকে, সেখানে একটা প্রবলেম পার্সোনালিটি তৈরি হবে। এবার দেখা যায় যে আমি অলরেডি ইনহেরিট করেছি যে কাস্ট কালচারটাকে, আমি সেইভাবে ওই কাস্টের মধ্যে রিজিড থাকবো, অন্য কাস্টের মানুষকে পছন্দ করবো না, ঘরে ঢুকতে দেবো না, যেটা অলরেডি হতো। আর যখন দেখছি সোসাইটি ডেভেলপ করছে, সেখানে সবাই ইকুয়ালিটির কথা বলছে, ডেমোক্রেসি লাগু হয়ে গেছে, সেখানে ক্ষেত্রে যখন আমি দেখছি সোসাইটির সাথে অ্যাডজাস্ট করতে পারছি না, ওই কোশ্চেন গুলোকে চ্যালেঞ্জ করতে পারছি না, ওইগুলোকে আমি সেই নিজেকে অ্যাডাপ্ট করতে পারছি না, তার পার্সোনালিটির মধ্যে একটা রিজিড আর স্টাবর্ন পার্সোনালিটি ডেভেলপ হবে। যদি আমাদের সোসাইটিতে দেখা যায় বিভিন্ন ভাবে যে কাস্ট এন্ড কমিউনিটি প্ল্যান তৈরি আছে, যার ফলে অন্য কাস্টের মানুষকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না, কিভাবে সাবঅর্ডিনেট হিসাবে তারা ট্রিট করে, ইভেন ম্যারেজের ক্ষেত্রে কিভাবে যদি অন্য প্ল্যানের সাথে বিয়ে হয়ে যায়, অনার কিলিং পর্যন্ত হয়ে যায়। তো সেটা বোঝা যায় একটা বাজে পার্সোনালিটিটা, যেটা রিজিড পার্সোনালিটিটাই আলটিমেটলি এই আউটকামটাকে ডেকে আনছে। আর এবার ব্যাপারটা হচ্ছে মোরালিটি। মোরালিটি প্রিন্সিপাল আমরা যেটা বলেছি, আমাদের মধ্যে যে অলরেডি যে মোরালিটি ব্যাপারটা, যে গুড এন্ড ব্যাড, যে আমাদের বিহেভিয়ারের মধ্যে আসে, যে বা গুড এন্ড ব্যাড এর মধ্যে একটা ডিফারেন্সিয়েশন বা ডিমার্কেশন করতে পারি, এটাই মোরালিটির মধ্যে পড়ে। মোরাল ভ্যালুজ এটা নতুন কিছু না, এটা আমাদের মোরাল ভ্যালুজ এর মধ্যে অনেক ব্যাপার আছে, যেটা ফ্রয়েড বলেছিলেন, যেটা গিল্ট ফিলিং যখন আসছে, যখন আমার এই স্টেজে, ফ্যালিক স্টেজে, তার মধ্যে যেটা মোরালিটি প্রিন্সিপাল তখনই আসছে যেহেতু সুপার ইগোর মধ্যে দিয়ে, তখন যেহেতু তার সেম সেক্স রিলেশনশিপে তো হ্যাম্পার করতে চায় না। ইভেন তার মায়ের সাথে যদি একটা ছেলে মানে তার অ্যাট্রাকশন থাকে মায়ের দিকে, শিশু, সে কিন্তু বাবার সাথে রিলেশনটা খারাপ করতে চায় না, সে বাবার আইডিয়ালস গুলো বা বাবার অ্যাক্টিভিটি গুলোকে সে রোল মডেল হিসেবে মানতে চায়। একটা সুপার ইগো এখানে আসছে, যেহেতু একটা গিল্ট ফিলিং তার মধ্যে থাকে, যে কোনোভাবেই তার সেম সেক্সের পার্সন কে সে হারাতে চায় না। তো ব্যাপার এখানেই ব্যাপারটা একটা গিল্ট ফিলিং, কিন্তু এই গিল্ট ফিলিংটা কি অ্যাকচুয়ালি কমপ্লিটলি মোরালিটিকে আনছে? ফ্রয়েডের কথা হয়তো মোরালিটি এখান থেকে শুরুবাদ হচ্ছে, কিন্তু মোরালিটি কিন্তু অনেক বড় একটা, যেটা কমপ্লিটলি পিজেটের যদি আপনি কথা বলেন, এখানে পিজেটের একটা কথার মধ্যে বলছি যে মোরালিটি ব্যাপারটা উনি দুভাবে ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে হেটেরোনমাস মোরালিটি, একটা হচ্ছে অটোনমাস মোরালিটি। হেটেরোনমাস মোরালিটির মধ্যে হচ্ছে যে ছোটবেলায় আমাদের 1 থেকে 5 বছরের যে বয়স, বা 0 to 5 ইয়ার্স বা তার বেশি হতে পারে, এই সময় ছোটবেলা থেকে যে আমরা যে সোশ্যাল নর্মস বা যা পাচ্ছি, একটা ভয়তে সিনিয়ররা বলছে, মা বাবা বলছে এটা করলে আমার বকা খাবো, এটা না বললে আমি মানে প্রেজ পাবো, তো আমি বকা খাবো, সেই কাজটা করবো না, যেটা করলে আমায় বাহবা দেবে বা আমি কিছু রিওয়ার্ডস পাবো, রিইনফোর্সমেন্ট পাবো, যেটা অলরেডি বললাম বিএসপি না।
সেই কাজটাই আমি করব, সেটাকে আমি কোনোভাবে কোশ্চেন করছি না, সেটা আমি অলরেডি ইনহাইট করছি বা সেটাকে আমি অ্যাডপ্ট করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো তার মধ্যেই ভাবছি এটাই মোরালিটি। আর যদি সে আমার শিখিয়ে দেয় যে বড়দের নমস্কার করতে হবে, পাড়ায় মানে পাড়ার মধ্যে যেখানে থাকবো সেখানে আমি খুব ভালোভাবে কারোর সাথে কোনো ঝগড়া করব না, এইসব নর্মাল যে মোরালিটি গুলো চাপানো থাকে সেটা তো আমরা অলরেডি পাই। বাট তার সাথে যে কাস্ট বা অন্য কালচারকে সেভাবে সাপোর্ট না করা, বাইগোট্রি যে ব্যাপারটা থাকে, প্রিজুডাইজ প্র্যাকটিস করা, যে ছোটবেলা থেকে চাপিয়ে দেওয়া হয় এটা আমাদের ঘরের মধ্যে কালচার, এই কাস্টমসটা প্র্যাকটিস হবেই। আমরা বিভিন্নভাবে যে ধর্মান্ধতা থাকে, অন্যান্য কমিউনিটি রিলিজনের মানুষকে পছন্দ না করা, এই জিনিসগুলোকে যদি আমরা মোরালিটি হিসাবে ভেবে নিই যে এটাই মোরাল, যে অন্যদের আমরা পছন্দ করবো না, তো অন্য ক্ল্যান থেকে আসছে, অন্য কমিউনিটি, ওদের সাথে আমাদের বেশি কথাবার্তা বলা উচিত না। সো দিস এ প্রবলেম। বাট পরবর্তীকালে 5 বছরের পরে অ্যাকচুয়ালি যে আমি আগের যে কথাটা বললাম সেটা হেটেরোনমাস মোরালিটি, যেটা এক্সটার্নালি আমাদের চাপানো হচ্ছে, যেখানে আমরা কোশ্চেন করার জায়গায় থাকি না। পরবর্তীকালে আমরা যখন এডুকেশনালি সোশ্যালি এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করি, নতুন সিচুয়েশনকে ফেস করি, নতুন ভাবে লার্ন করছি, রিলার্ন করছি, আনলার্ন করছি, তখন দেখা যাচ্ছে আমরা কনফর্মিটি করতে চাই যে সোশ্যাল নর্মসটাকে। সেখানে আমরা যে বুঝছি যে কাস্ট ক্রাইসিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। আমাদের যে বাইগোট্রি প্র্যাকটিস, প্রিজুডাইসেস, এই জায়গাগুলোকে আমরা কোশ্চেন্স করছি, সেগুলোকে আমরা মোরালিটি ভাবে অ্যাকসেপ্ট করছি না। আমাদের ভ্যালুজ নতুন ভাবে ডেভেলপ হচ্ছে, সেখানে ইন্টিগ্রেশন কথাটা আসছে, যেখানে আমাদের যেখানে ফেয়ারনেস এর কথাটা আসছে, হিউম্যানিটির কথাটা আসছে, যেখানে হিউম্যানিজমকে প্রোটেক্ট করার ক্ষেত্রে আমরা সবাইকে ইকুয়ালিটি কথাটা ব্রিং করছি। সো এই ক্ষেত্রে একটা কনফর্মিটি কথা, যেটা অটোনমাস মোরালিটি, যেটা আমাদের এক্সপিরিয়েন্স, লাইফ এক্সপিরিয়েন্স এর মধ্যে দিয়ে আসছে। আর ইটস এ লাইফ লং প্রসেস। আমাদের মোরালিটি কখনোই থেমে থাকে না। আমাদের মোরালিটি আজকে যে ব্যাখ্যাটা আমি করছি, আজকে এই স্টেজে নতুন এক্সপিরিয়েন্সের মাধ্যমে, নতুন সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি আমার পার্সপেক্টিভটা আরো ব্রড হবে, সেটা আজকে যতটা আছে সেটা আরো বড় হবে। বিকজ এই ফ্যামিলি লাইফ এডুকেশন ইজ এ লাইফ লং প্রসেস। আর ইট ইজ অল অ্যাবাউট, ইজ এ পার্ট এন্ড পার্সন অফ দ্য ফ্যামিলি লাইফ এডুকেশন। এর বাইরে আমরা কেউ না। আমাদের জীবন বেঁচে থাকা আর জীবন শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ফ্যামিলি লাইফ এডুকেশনটা চলতেই থাকে। ফ্যামিলির বিভিন্ন জিনিস আমরা বিভিন্নভাবে বিয়ার করতে থাকি, সেটাকে আমরা পরবর্তীকালে এক্সপিরিয়েন্সের মাধ্যমে দিয়ে চ্যালেঞ্জ আপ করি, সেটাকে কিছুভাবে ধরে রাখি, সেটাকে আমরা বাদ দিই। সেইভাবে আমরা একটা কমপ্লিটলি অ্যাডজাস্ট করে চলছি সোসাইটির সাথে, আমার যে পারিপার্শ্বিক সোশ্যাল এনভায়রনমেন্টের সাথে। তো আরেকটা যে কথাটা হচ্ছে, পিজেটের যখন পরবর্তীকালে আরেকজন বিজ্ঞানী, বর্তমানে আমার নামটা এখন রিকল করতে পারছি না, তো উনি আবার পরবর্তীকালে এই জায়গাটাকে আরো 3টে প্যাটার্নে ভাগ করে দেন, পিজেটের যে ইন্টারপ্রিটেশনটাকে। তিনি প্রথম যে আমি বলেছিলাম যে হেটেরোনমাস, যে উনি একই ব্যাপারটা, যে ওবিডিয়েন্স এর কথাটা, যে এই জিনিসটা করতে হবে, এই জিনিসটা মানব, এখন সিনিয়ররা প্যারেন্টসরা বলছে, নালে এটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে, তো সেইভাবে আমরা ভয়তে করে দিই কাজটা, বা এটাকেই মেনটেন করতে আমরা বুঝি এটাই ঠিক করা। তারপরে পরবর্তীকালে একটা সেকেন্ড স্টেজ হচ্ছে গুড অ্যান্ড ব্যাড। এই গুড অ্যান্ড ব্যাড এর জায়গাটায় আমাদের যে একটা গুড বয় হতে হবে, তোমার ভালো রেজাল্ট করলে তুমি গুড বয়, তুমি পরীক্ষা পড়াশোনা করো, খেলাধুলা করো না, ভালো মানুষরা সবসময় পড়াশোনা করে, খেলাধুলা তো বাইরের বাচ্চারা, মানে বাজে ছেলেরা খেলাধুলা করে, এমনিও কিছু ভাবনা ফ্যামিলি থেকে আসে, যে জিনিসগুলো অনেকজনের জন্য খেলাধুলাটাকে অ্যাভয়েড করে। আবার অনেক জায়গায় দেখা যায় আবার গুড অ্যান্ড ব্যাড এর একটা ডিমার্কেশন তারা অলরেডি ফ্যামিলি তারা নিজেরাই সেট করে দেয়, যে এটা ভালো, এটা খারাপ, এদের সাথে কথা বলা ভালো, এদের সাথে কথা বলা খারাপ, ঠিক আছে। তো আমরা বুঝতে পারি ওই যে সময়টা, যে গুড অ্যান্ড ব্যাড এর মধ্যে দিয়ে আমি গুডই হওয়ার চেষ্টা করব, ব্যাড হলেই প্রবলেম। সো এই যে একটা ব্যাপারটা, এই ওবিডিয়েন্স এর পরবর্তীকালে স্টেজ। আরেকটা যখন একটা স্টেজ আছে, যেমন কনফর্মিটিং জায়গাটা, থার্ড স্টেজ জায়গাটা বলছে ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল বা ইউনিভার্সাল মোরালিটি, যেখানে কমপ্লিটলি আমি নিজের যে ওভারঅল যে যেটা শিখে আসছি, বা আমার যে পুরোনো দিনের ওবিডিয়েন্স ছিল, আমার যে লয়ালটি ছিল ফ্যামিলির প্রতি, তার মধ্যে আমার কি ভুল ছিল বা ঠিক ছিল, সেটাকে আমরা কনফার্ম কিনা সেটাকে আমি কমপ্লিটলি চ্যালেঞ্জ করতে চাই, আমি কোশ্চেন করতে চাই। সেখানে ক্ষেত্রে কমপ্লিটলি আমার সোশ্যাল লার্নিংটাকে আমি গুরুত্ব দিই, আমার সোশ্যাল এনভায়রনমেন্টের ইনফ্লুয়েন্সটাকে গুরুত্ব দিই, ঠিক আছে। আমাদের সোশ্যাল সোসাইটিতে আমার ফ্যামিলি কালচার বা ফ্যামিলি যে সেটিংসে কি কি প্রবলেমস আছে সেগুলোকে আমরা ভালো করে দেখতে পারি। এটা কমপ্লিটলি খুবই মানে টাফ জিনিস, বাট সব মানুষ যেটাকে করতে পারে তাও না। এইভাবে একটা এথিক্যাল প্রিন্সিপালস তার লাইফে আছে, যেটা কনসেন্স বলে একটা, যে বিবেক, বিবেক জাগ্রত হয়ে গেল। বিবেক জাগ্রত হওয়াটা কি? বিবেক জাগ্রত, যে বিবেকই মানুষ অবশ্যই সোশ্যাল জাস্টিসকে এনহ্যান্স করবে, সে ওয়েলবিং কে এনহ্যান্স করবে। তার মধ্যে বিবেক জাগ্রত কখনোই সে কাউকে ছোট করার চেষ্টা করবে না, সে প্রিজুডাইল প্র্যাকটিস গুলোকে সে খর্ব করার চেষ্টা করবে। দ্যাট ইজ এ ইউনিভার্সাল মোরালিটি। ইউনিভার্সাল মোরালিটি কি? সার্ভিস টু হিউম্যানিটি। ইট ইজ এ ইউনিভার্সাল মোরালিটি। মানুষ হয় মানুষের সাথে বাঁচা, ইউনিভার্সাল মোরালিটি। সেই পোটেনশিয়ালিটিকে আমি ফিল করা, সেটা একটা ইউনিভার্সাল মোরালিটি, যাতে আমি মানুষের জন্য
এমপ্যাথেটিক বা টু এমপ্যাথিক না হতে টু সাম সেন্সিটিভ তো হতে পারবো, কালচারালি সেন্সিটিভ তো হতে পারবো, তারপর আমার কথাবার্তা রিফ্লেকশনের মধ্যে যাতে কেউ হার্ট নয় সেটা তো হতে পারবো। তো এই যে মোডালিটি, এই মোডালিটি তো কমপ্লিটলি এই জায়গাগুলো তো চলেই আসতে হয় একটা জায়গায় গিয়ে। তো এইভাবেই কমপ্লিটলি জায়গাগুলোকে বলা হয়, যেটা কমপ্লিটলি মোরালিটি ডেভেলপমেন্ট অফ এ হিউম্যান বিইং বা পার্সোনালিটি। যে ওভারঅল যে আজকে আমি আপনাদের যেটা পড়ালাম, তো তার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে রোল অফ সোশ্যাল ইনস্টিটিউশন, ফ্যামিলি অ্যান্ড স্কুলস অ্যান্ড রিলিজিয়াস ইনস্টিটিউশনের কি বড় ইম্পর্টেন্ট আছে, তাদের কতটা বড় ভূমিকা আছে যে আমাদের ফ্যামিলি লাইফ এডুকেশনে অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্টও অ্যাজ ওয়েল। আর প্লাস পার্সোনালিটি ডেভেলপমেন্টের বিভিন্ন থিওরি আপনাদের বলেছি, সোশ্যাল লার্নিং থিওরি, কগনিটিভ বিহেভিয়ারাল থিওরি যেটা আপনাদের বলেছি। কগনিটিভ বিহেভিয়ারাল থিওরির ব্যাপারটা হচ্ছে একটা আমাদের যে চোখ, নাক, মুখের মধ্যে দিয়ে যে ইন্দ্রিয় আছে এর মধ্যে আমরা কগনাইজ করছি, কগনাইজ করার মধ্যে একটা সোশ্যাল কনস্ট্রাক্ট করি আমাদের মাইন্ডে। তো ব্যাপারটা এটাই। আমি যদি এখানে একটা ইনসিডেন্ট দেখে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তার একটা ভালোভাবে একটা আমার কনস্ট্রাকশন হয়ে যায় মাথার মধ্যে, যে রাস্তাঘাটে যে ঠিকঠাক ভাবে অ্যাওয়্যার ভাবে সিগন্যালটাকে দিকে পার হওয়া উচিত বা খুব সতর্কতা চলা উচিত, কারণ গাড়ি খুব র্যাশ ড্রাইভিং হচ্ছে। তো কমপ্লিটলি কোনো কগনিটিভ বিহেভিয়ার, একটা বিহেভিয়ারের মধ্যে আমার রিফ্লেক্ট হবে যখন আমি রাস্তা দিয়ে যাবো তখন খুবই অ্যালার্ট ভাবে যাবো, নট রেকলেসলি যাবো বা কানে মোবাইল নিয়ে যাবো। ব্যাপারটা যে আমি বিভিন্ন ইনসিডেন্ট আমি কগনাইজ করেছি। তো এটা নর্মাল ভাবে বলছি ব্যাপারটা, এর ব্যাখ্যাটা কমপ্লিটলি আপনারা যখন পড়বেন এর মধ্যে খুবই মেথোডিক্যালি অ্যান্ড সায়েন্টিফিক ভাবে অ্যান্ড খুব ভালোভাবে ন্যারেট করা আছে, যেটা খুবই সহজেই লেজিবল আর পড়াও যাচ্ছে, আপনারা খুবই ভালোভাবে গ্র্যাস্প করতে পারবেন। আর মোরালিটি কর্পোরেট ব্যাপারটা যে এথিক্যাল প্রিন্সিপাল, যেটা কমপ্লিটলি আমার কনসায়েন্সটাকে জাগ্রত করছে। কনসায়েন্সটা জাগ্রত হওয়াটা খুবই টাফ জিনিস। যেটা সেলফ অ্যাকচুয়ালাইজেশন, আপনাদের যেটা বলেছিলাম মাসলোর যে মোটিভেশনাল অফ নিডস, যেটা এই 5টা নিডস আছে যে প্রত্যেকটা হায়ারার্কিক্যাল অর্ডারে আছে, সেই প্রত্যেকটা নিডস যদি ফুলফিল না হয় তাহলে আমি সেলফ অ্যাকচুয়ালাইজেশন মানে আমি কমপ্লিটলি পোটেনশিয়াল বিইং হতে পারবো না। তো এই জায়গাতে একটা বড় ব্যাপার থাকে। তো পোটেনশিয়াল অ্যাকচুয়ালাইজেশনে যাওয়াটা খুব টাফ। এখানে বলে না প্রত্যেকটা জায়গায় যদি খুব ক্ষুধার্ত মানুষ যদি বলে সোশ্যাল ওয়েলফেয়ারের কথা বলবো এর জন্য, সেটা হয় না। কিন্তু খুব রেয়ার মানুষই করে যারা সোশ্যাল ওয়েলফেয়ারের কথা বলে, কাজ করার জন্য নিজেকে অনুপ্রাণিত করে, রাদার দেন তার সাইকোলজিক্যাল যেটা সেফটি নিডটাকে না ফুলফিল হয়েও চলে। আর আমাদের বর্তমানে যে কমপ্লিটলি আজকে লাস্ট বাট নট দ্য লিস্ট যে আজকে শেষ করছি, যে সেক্স, সেক্সুয়ালিটি এন্ড জেন্ডার নিয়ে খুবই কোশ্চেন হয়। সেক্স একটা বড় ট্যাবু, এটা নিয়ে কোশ্চেন করতে পারি না। আমরা সবাই জানি সেক্স একটা হচ্ছে বায়োলজিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল ট্রেট, যেটা আমরা বিইং এ মেল এন্ড বিইং এ ফিমেল হিসাবে সোসাইটিতে অ্যাসোসিয়েট থাকি। আর একটা জেন্ডার হচ্ছে ইট ইজ কমপ্লিটলি সোশ্যাল এন্ড কালচারাল কনস্ট্রাক্ট, ঠিক আছে, যেটা সোসাইটিতে নর্মস এন্ড কালচারের সাথে আমাদের সোসাইটার যে জেন্ডারের যে কনসেপ্টটাও সেটা চেঞ্জ হতে থাকে। যেমন ম্যাসকুলিনিটি একটা ফার্মনেস কে বলে, ব্রেভারি কে বলে, একটা ফেমিনিটি একটা জেনারোসিটি কে বোঝায়, একটা পোলাইটনেস, হাম্বলনেস কে বোঝায়। তো ব্যাপারটা এইভাবে তারা ম্যাসকুলিনিটি এন্ড ফেমিনাইন ভাবে তারা অ্যাসোসিয়েট থাকে। কিন্তু সোসাইটাল নর্মস এন্ড কালচারাল নর্মস এর চেঞ্জের সাথে ওভার দ্য টাইমের সেক্সের কোনো ডিফারেন্স নেই। সেক্স অ্যাজ ইট ইজ থাকে, কনস্ট্যান্ট থাকে, বাট আমার কিন্তু জেন্ডার ডিমার্কেশনটা বা জেন্ডার আইডেন্টিটিটা চেঞ্জ হয়। সেক্সুয়ালিটি একটা বড় কথা, যেটা আমার যেটা ওরিয়েন্টেশন সেক্সের দিকে, আমার যেটা প্র্যাকটিস, আমি যেভাবে নিজেকে আইডেন্টিফাই করছি তার মধ্যে আমি কখনোই নিজেকে কোনোভাবেই সেক্স এন্ড জেন্ডারের মধ্যে আমি নিজেকে নাও পারতে পারি। যেমন আমি বর্তমানে বাইসেক্সুয়াল, লেসবিয়ান, গেজ এন্ড আদার্স যারা কমিউনিটি ট্রান্সসেক্সুয়াল বা বিভিন্নভাবে অ্যাসেক্সুয়াল, স্যাপিওসেক্সুয়াল বিভিন্নভাবে ব্যাখ্যা আছে। তো এই ব্যাপারটা তো আমাদের কমপ্লিটলি এই জায়গাগুলোকে খুব ভাবে কনসেপচুয়ালি আন্ডারস্ট্যান্ড করতে হবে, যে ইজ এ পার্ট অফ লাইফ। এটা আমাদের হিউম্যানিটি গ্রো করার ক্ষেত্রে ফ্রয়েডও বলেছে যে সেক্স ডিটারমাইন দ্য সোসাইটি। তো এই জায়গাগুলোকে আন্ডারস্ট্যান্ড করাটা আর আমাদের যে ফ্যামিলি লাইফ সেটিং এর মধ্যে সেক্স এন্ড সেক্সুয়ালিটির কোশ্চেনটা একটা বিগেস্ট বড় একটা ইম্পর্টেন্ট জায়গা। তার সাথে সোসাইটাল অ্যাসপেক্ট কি আছে, ইকোনমিক্যাল অ্যাসপেক্টস কি আছে, একটা এডুকেশনাল ফ্যামিলিতে, এডুকেটেড ফ্যামিলিতে তার ফ্যামিলির মধ্যে তারা যদি হেলদি ফ্যামিলিকে মেনটেন করতে, তার ফ্যামিলির মধ্যে তারা একটা ছাত্র শিশুরা তারা বিভিন্ন কোশ্চেন্স পায়, তারা সাইন্টিফিক অ্যাপ্রোচ তারা পায়, বাট সেখানে ইলিটারেট ফ্যামিলি সেটা দিতে পারে না। তো এই বিভিন্ন সেটিংস এর মধ্যে ডাইভার্সিটি আছে, সেগুলোকে মাথায় রেখেই সোশ্যাল ওয়ার্ক কাজ করে। আর সোশ্যাল ওয়ার্ক এইভাবেই সবার সাথে রিচ আউট করছে। আর আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনারাও আগামী দিনে সবার কাছে রিচ আউট করবেন ইন্টারভেনশনের মাধ্যম দিয়ে প্রফেশনাল সোশ্যাল ওয়ার্ক হিসাবে। নমস্কার।